আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যাশা রাখি তোমরা সবাই ভালো আছো এবং আজকের পরীক্ষা তোমরা খুব ভালো দিয়েছো। তো আলহামদুলিল্লাহ। তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা আজকে আমাদের সোমবার ইংরেজি প্রথম পত্র যে আলিম পরীক্ষা হবে, এটা সাজেশন এবং রিভিশন ক্লাস নিয়ে হাজির হয়েছে, ইংলিশ প্রথম পত্র। তো তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো আমাকে একটু জানিয়ে দাও। তো আমি প্রত্যাশা রাখি তোমরা আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং আজকের ক্লাসে আমি ইংলিশ ফার্স্ট পেপারের পরিপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে তোমাদের যে রিটেন অংশে একটু ল্যাকিংস আছে, তোমরা কিভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারো এবং সর্বোচ্চ প্রস্তুতির জন্য তোমরা কি করতে পারো। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্টে জানাও। আচ্ছা, দেখো, আমরা ইংলিশ প্রথম পত্রের আমরা সবাই জানি, তারপরও তোমাদেরকে জাস্ট একটু বলা যে আমরা টোটাল 60 মার্কের পরীক্ষা দিব। এটা রিডিং পার্টসের হচ্ছে টোটাল আমরা 100 মার্কের যে পরীক্ষা দিব, এখানে হচ্ছে রিডিং পার্ট হলো 60 আর রিটেন হচ্ছে 40। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে সালাম দেওয়ার পর বলছে মাতওয়েল ডেমরা থেকে বলতেছে এবং অনেকেই বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছো। দেখো, তো এখানে আমাদের এই যে হচ্ছে টোটাল মার্কসের জন্যই আমরা আজকে পরিপূর্ণভাবে পরামর্শ গ্রহণ করতে যাচ্ছি। আমরা জানি যে আমাদের আলিমে আগামী সোমবারের পরীক্ষায় আমরা আমাদের শূন্যস্থান থাকবে 10টা, 5 মার্ক, কোশ্চেনে থাকবে 3 5 15। আমরা এটাও জানি যে ফ্লো চার্টে হলো 5 মার্ক। হ্যাঁ, ইনফরমেশন ট্রান্সফার কম আসে তোমাদের, আর হচ্ছে এটা সহজও বটে। আমি তোমাদের ফ্লো চার্টটা দেখাবো। ওকে, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই এখানে ইউটিউবে এই ক্লাসগুলো পাওয়া যাবে কিনা জিজ্ঞেস করতেছো। এখানে তোমরা অবশ্যই ক্লাসগুলো পাবে এবং আমি প্রত্যাশা করি তোমরা ক্লাসটা শেয়ার করতে পারো এবং তোমরা ক্লাসে তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে পারো। তাহলে অবশ্যই তোমরা আমাদের আজকের যে ক্লাসের স্লাইড সেটাও প্রতিষ্ঠানকে এর স্ক্রিনশট দেখিয়ে তোমরা আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যেতে পারো। তো আশা করি তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করবে এবং তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য তুমি তোমার টাইমলাইনে ক্লাস শেয়ার দিতে পারো। দেখো, তো আসো আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে সামারি রাইটিংয়ে 10 মার্ক এবং এখানে বেশ কিছু টিপস আমাদের গ্রহণ করা দরকার আছে। কারণ সামারিতে 10 মার্ক, তুমি যদি সতর্ক না থাকো, তোমার যদি কোনো মেইন কোনো একটা টপিক বাদ যায় তাহলে তুমি সমস্যায় পড়ে যাবে। একইভাবে উইথ ক্লু উইদাউট ক্লুতে কিন্তু একদম কাটাই 15, হ্যাঁ, 5 আর 10। এইটার জন্য আমরা আজকে ক্লাসে বেশ কিছু পরামর্শ নিব এবং এক ধরনের হচ্ছে প্রপার সলিউশন নিব যে আমরা এই 3টা দিন বা যেটা আমরা ছুটি পেয়েছি বা আমরা সুযোগ পেয়েছি, এই সময় আমরা কিভাবে সময়টাকে কাজে লাগিয়ে উইথ ক্লু উইদাউট ক্লুরও প্রিপারেশান নিব। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমি মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যারেঞ্জগুলো তোমাদের বলে দিব, পাশাপাশি রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তোমরা কি কি টিপস ফলো করতে পারো সেগুলো বলবো। এরপর দেখো, আমাদের রিটেন পার্ট, এটা অনেক মার্ক। গ্রাফ চার্টে 15, আমরা স্টোরি রাইটিংয়ে 15, ইনফর্মাল লেটারে 10 মার্ক। তো এটা আমরা সাজেশন দেখব এবং এটার কিছু লেখার টিপস বা ফ্রি হ্যান্ড রাইটিং সে বিষয়ে কথা বলবো। দেখো, তোমাদের স্ক্রিনশট নেওয়ার সুযোগ থাকলে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও। আমি যদিও 18টা দিয়েছি, কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু এখানে মার্ক করে দিব। এখনই তোমাদেরকে বলবো। আমি এই যে 18টা দিয়েছি, 18টার মধ্যে যেহেতু তোমাদের হাতে সময় আছে, অনেকেই কিন্তু এইচএসসি যারা দিল তারা সময় খুবই কম পেয়েছে, 1 দিন 2 দিন পেয়েছে। তোমরা পাচ্ছ শুক্রবার, শনিবার এবং রবিবার, 3 দিন ছুটি তোমাদের। একটু তোমরা 2-1টা বেশি দেখলে আশা করা যায় এটা কাভার করতে তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, দেখো,
এখন কথা হচ্ছে যে এই যে আমাদের মাল্টিপল চয়েস থাকবে 5 মার্কের, শর্ট কোশ্চেন 15 মার্ক, ফ্লো চার্ট 5, সামারিতে 10, এই যে টোটাল যে আমরা 35 মার্ক দেখতে পাচ্ছি, এই 35 মার্কের জন্য কিন্তু এই 18টা। এর মধ্যে তোমরা হয়তো বলতে পারো স্যার পরীক্ষার ঠিক আগের রাত্রে দেখে যাব, এইটা আবার একটু দেখব, এই 18টার মধ্যে আরও ভালো করে দেখব কোনটা হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা দেখতে পারো এডুকেশন গিভস আস বা এডুকেশন এইমস টু ব্রিং, দেখতে পারো দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, দেখতে পারো এটা অবশ্য নেলসন ম্যান্ডেলা, ওকে, নেলসন ম্যান্ডেলা। এরপরে হচ্ছে দেখো এখানে তোমরা দেখতে পারো শিল্পী, হয়েছে কয়টা? 4টা, তাই না? আচ্ছা, আরেকটা দেখতে পারো তোমরা, সেটা হচ্ছে নিশাত মজুমদার। টোটাল কয়টা? এই 5টা। আমি খুব বেশি ইম্পর্টেন্ট বললাম। এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ আর এইভাবে দরকার নাই, তারপরও একটু বলি। দেখো গতবারের সাজেশনও কমন পড়ছিল, এই যে কিছুদিন আগে তোমাদের কলেজের বন্ধুদের ফার্স্ট পেপার পরীক্ষা হলো, এখানে মাত্র 16টা দিয়েছিলাম, বোর্ড কিন্তু 8টা, কিন্তু 8টা বোর্ডেই কমন আসছে। আমি তোমাদেরকে এই হচ্ছে রেফারেন্স দিব এখনই কিভাবে কমন আসছে। তো দেখো এখানে হচ্ছে এই যে এগুলো আছে, এগুলো শুধু কিন্তু একটা প্যাসেজের জন্য নয়, আমি আবার বলছি, শূন্যস্থান, কোশ্চেন অ্যান্সারিং প্রথম প্যাসেজ, ফ্লো চার্ট এবং সামারি, সবগুলোর জন্য কিন্তু এগুলো। এর মধ্যে তুমি যদি বলো স্যার হচ্ছে এই বাকিগুলো কি সমান গুরুত্ব দিব? হ্যাঁ, কিছু কিছু আছে কম গুরুত্ব দিতে পারো এমন যে প্যাসেজগুলো রয়েছে এখানে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে হতে পারে কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা দেখো, কিন্তু কল্পনা চাওলা কম গুরুত্ব দিতে পারো। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কামলি, এটা বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, এইগুলা। বাকিগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে দেখো, ইনশাআল্লাহ কমন আসতে পারে। এবং আমি প্রত্যাশা করি যে প্রতিবারের মতো ফোকাসের যে সাজেশন তোমরা কমন পেতে পারো। দেখো ঠিক এভাবেই আমি গতদিন তোমাদের কলেজের ফ্রেন্ডদের 16টা প্যাসেজ দিয়েছিলাম। তো যে 16টা প্যাসেজ দিয়েছিলাম তোমাদের মতোই এই 35 মার্কের টোটাল, এখানে 15, এখানে 5, এখানে 10, এখানে হচ্ছে 15 না, এখানে হচ্ছে আরেকটু বেশি, 15 এবং 5 20, এই 35 মার্কের জন্য। তো তোমাদের 18টা দিলাম, এর কারণ আছে, আবার তোমাদের একটু কম গুরুত্বপূর্ণ বলে দিয়েছি, আর ওদেরকে বলছিলাম সবগুলোই গুরুত্বপূর্ণ। এর মধ্যে দেখো এখানে কি পরিমাণ কমন আসছে, মানে এখানে যে তোমাদের ফ্রেন্ডদের কলেজের বন্ধুদের যেগুলো দেয়া হয়েছিল সেগুলো কি পরিমাণ কমন আসছে। তোমাদের সাথে মিল আছে, অনেকগুলো মিল আছে, তবে তোমাদের আমি আমেরিগোটা দিই নাই। আমেরিগো অনেকে ভুল করে তোমাদের সাজেশন দিয়ে দিতে পারে, কিন্তু যেহেতু এটা তোমাদের গত বছর বোর্ড পরীক্ষা আসছে আমেরিগো, সুতরাং এবছর আমি এটা দিচ্ছি না। এবার আসো এখানে দেখো কি পরিমাণ মানে কমন আসছে। 8টা বোর্ড, তোমাদের তো একটা বোর্ড। এখানে নেলসন ম্যান্ডেলা আসছে, এখানে প্রত্যেকটাই মানে কোনোটা অনেকবার আসছে। যেমন আমরা যদি শুরু করি সিলেট বোর্ড দিয়ে, সিলেট বোর্ডে আসছে, গতদিন ছিল এটা কিন্তু তোমাদের সাজেশন না, এটা হচ্ছে এইচএসসির, এটা স্ক্রিনশট নিও না আবার, এটা এইচএসসি, জাস্ট দেখাচ্ছি। তোমাদের সাজেশন হচ্ছে এটা, এটা, এই যে এটা তোমাদের সাজেশন, কিন্তু এটা এই 18টা, এটা আলিমের সাজেশন, তোমাদের সাজেশন, ওকে, এটা তোমাদের, এটা জাস্ট হলো দেখার জন্য, তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য। দেখো তো এটা আসছে ঢাকা বোর্ডে, হ্যাঁ ঢাকা বোর্ডে এটা পরামর্শ দিয়েছিলাম, ওদের দিয়েছিলাম 16টা, এটা আসছে হচ্ছে ঢাকা বোর্ডে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, যে এটা 6 নাম্বারটা, এটা ঢাকা বোর্ডে আসছে, ঢাকা বোর্ড, ওকে, প্যাসেজ হিসেবে আসছে, তার মানে 15 মার্ক। এরপরে না, এটা হলো সিলেট বোর্ডে আসছে, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটা হচ্ছে সিলেট বোর্ডে আসছে। এরপরে হচ্ছে তোমার আসছে হচ্ছে এডুকেশন গিভস আস বা এইমস টু, এটা আসছে তোমার একইভাবে সিলেট বোর্ডেই। এরপরে আসো আমরা দেখলাম যে
অন্যান্য টপিক তো আসছেই, অন্যান্য টপিকও আসছে অনেক ইম্পর্টেন্ট। যশোর বোর্ডে আসছে, এটা হচ্ছে জাঙ্ক ফুড আসছে। জাঙ্ক ফুড হলো যশোর বোর্ডে আসছে, এবং এটার যে ফ্লো চার্ট সেটা হচ্ছে এডুকেশন গিভস আস। এরপরে আসো সামারি আসছে, সেটাও কমন আসছে। এরপরে হলো চট্টগ্রাম বোর্ডে আসছে আই হ্যাভ এ ড্রিম। ঠিক আছে, চট্টগ্রাম বোর্ডে হচ্ছে তোমার আসছে তোমার ফ্লো চার্টটা আসছে হচ্ছে অ্যাডোলেসেন্ট। ওকে, এরপরে এভাবে শূন্যস্থান সহ অনেক কিছুই কমন। দিনাজপুর বোর্ডে আসছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং। ঠিক আছে, দিনাজপুর বোর্ডে আরও আসছে দ্য আইল্যান্ড, এটা ফ্লো চার্টে ইকো ট্যুরিজম থেকে। এভাবে প্রত্যেকটা বোর্ড, কুমিল্লা বোর্ডে আসছে উই স্পেন্ড, এটা কিন্তু তোমাদেরও দিয়েছি, কুমিল্লা বোর্ড। এরপরে হলো তোমার দ্য আইল্যান্ড, এটা আসছে ইকো ট্যুরিজম থেকে। এরপরে হচ্ছে তোমার রাজশাহী বোর্ডে আসছে অ্যাডোলেসেন্ট, দেখো সব এই যে 3 নাম্বার রাজশাহী বোর্ড আসছে অ্যাডোলেসেন্ট। এরপরে হচ্ছে সব কমন আসছে সব। এরপরে হচ্ছে সামারি আসছে এডুকেশন এইমস টু, এই যে এডুকেশন এইমস টু। হ্যাঁ, কোনোটা মিস নাই, কোনো বোর্ড মিস নাই। বরিশাল বোর্ড বরিশাল বোর্ড আসছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এই যে 4 নাম্বার ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এবং কোনো প্যাসেজ মিস হয়নি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা অন্য বোর্ডে চলে যাই। এরপরে আসছে হচ্ছে হ্যাঁ, আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ঢাকা বোর্ডে আসছে এ মাদার ইন দ্য ম্যানভেলে। হ্যাঁ, ঢাকা বোর্ড হলো এ মাদার ইন দ্য ম্যানভেলে। ঢাকা বোর্ডে আসছে স্পেন্ড মানি, ঢাকা বোর্ড আবার আসছে সামারি। এরপরে শুধু কনফিডেন্স বাড়ানোর জন্য আমার হয়ে গেছে, আমি আর বলবো না এই বিষয়ে। ময়মনসিংহ বোর্ডে আসছে এ মাদার ইন দ্য ম্যানভেলে। এবার দেখো শিল্পীর গল্প, অ্যাকর্ডিং টু শিল্পী আসছে একইভাবে ময়মনসিংহ বোর্ডে। এইগুলো দিয়েছিলাম, এবং এই হলো সামগ্রিক অবস্থা। তো সুতরাং ধন্যবাদ, মারুফের কমেন্ট পেলাম, অনেকেই যুক্ত হয়েছ। সুতরাং তোমাদেরও এগুলোর মধ্যে অনেকগুলো আছে, কিন্তু তোমাদের আমি এগুলোই আসবে ইনশাল্লাহ। ওখানে 8টা বোর্ড, কলেজের 8টা বোর্ডেই কমন দেখতে পাচ্ছ নিশ্চয়, আমি মার্ক করছি, দেখো কোনোটা বাদ নাই। যেগুলোতে একটা আসে নাই সেগুলো ইম্পর্টেন্ট ছিল, কিন্তু বাকিগুলো আসছে 8টা বোর্ড, আর তোমাদের তো একটা বোর্ড। তো এগুলোই বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষিত, এটা প্রমাণিত, তোমরা এগুলোই দেখতে পারো, এবং আশা করি এর মধ্য থেকেই থাকবে। ঠিক আছে, আর যেগুলো বেশি গুরুত্ব দিতে বললাম অবশ্যই এগুলো একটু বেশি গুরুত্ব দিও। হ্যাঁ, যদি আরো একটু গুরুত্ব দিতে চাও, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, ওকে, বা এ মাদার ইন দ্য ম্যানভেলে, এগুলো তোমরা পড়ো। এখন আসো আমাদের এই যে প্যাসেজ আমি বললাম অনেক ইম্পর্টেন্ট, 5টা প্যাসেজও যদি পড়ো তাহলে এডুকেশন গিভস, এটা কেন পড়বা? দেখো এটা নিয়ে তোমাদের হচ্ছে সিরিয়াস হওয়া দরকার। প্যাসেজগুলো তোমরা একবার পড়ে ফেলবা, ওই প্যাসেজে তুমি প্রস্তুতি নিয়েছো MCQ এর, কিন্তু আসছে হলো সামারি, তখন তুমি কিন্তু একটু বিভ্রান্ত হবে। অর্থাৎ এই যেগুলো দিলাম এগুলোর তুমি MCQ, কোশ্চেন অ্যান্সারিং, সামারি, ফ্লো চার্ট, তুমি সব ধরনের প্রস্তুতিই নিবে। এখন আসো এখানে যেটা ছিল যে এই প্যাসেজটা তোমার পড়া না থাকলে তুমি একটু পড়ে নিবা। এডুকেশন গিভস আস নলেজ, শিক্ষা আমাদের জ্ঞান দেয়। এ সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি, আমাদেরকে অর্থবহভাবে কাজ করতে সহায়তা করে। সাসেন্স, যেমন দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস, আমাদেরকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে রেশনালি, যৌক্তিকভাবে। মেক দ্য রাইট চয়েসেস, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অ্যাজ উই লার্ন হাউ টু রিড, আমাদেরকে শেখায় কিভাবে লিখতে হবে, রাইট কিভাবে রাইট পড়তে হবে, লিখতে হবে। ডু দ্য বেসিক অপারেশন অফ অ্যারিথমেটিক্স, গাণিতিক হিসাবগুলো কিভাবে করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এইটা তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বা, এবং আমি জানি তোমরা এই প্যাসেজগুলো সম্পর্কে ভালো ধারণা রাখো, এগুলো তোমরা খুব ভালো করে পড়বা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন আসো আমি কয়েকটা MCQ তোমাদেরকে দিচ্ছি। ইমতিয়াজ মাহমুদ বলছে
ক্লাস থেকে কমন পড়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফোকাসের ক্লাস থেকে কমন পড়ে, এবং ফোকাস গত দুদিন আগে যে ফার্স্ট পেপারের ক্লাস নিয়েছি একটু আগে আমি বললাম, সেখান থেকেও 8টা বোর্ডেই কমন ছিল। দেখো তোমাদেরও কমন আসবে ইনশাআল্লাহ। দেখো তো এখানে যে কোশ্চেনগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে যে অর্থগুলো দেখতে পাচ্ছি, এই অর্থটাই যে আসবে ব্যাপারটা এমন নয়, ভিন্ন অর্থ আসতে পারে। প্যাসেজ যেটা আসলো, আমরা হয়তো দাবি করব যে প্যাসেজ যেটা বলছি কমন আসছে, তুমি হয়তো সব মিনিংগুলো জানো না। তোমার জন্য পরামর্শ হচ্ছে এই যে 3 দিন সময় পাচ্ছ, তুমি সর্বোচ্চ চেষ্টা করবে যাতে টপ টু বটম তোমার হচ্ছে প্যাসেজগুলোর ভোকাবস জানো। তোমার যদি 10টা এমসিকিউ থাকে, এখানে 5 থেকে সর্বোচ্চ 7টাও কিন্তু তোমার ভোকাবস দিয়ে দিতে পারে। ফর এক্সাম্পল, তুমি এখানে অনেকগুলো ওয়ার্ডে দেখবা যে ভোকাবস থাকতে পারে, এবং এইগুলো এটার পিডিএফ পেয়ে যেতে পারো তোমরা। আমাদের ক্লাসটা তোমরা শেয়ার করো এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। তো এখানে দেখো, এখানে অনেকগুলো হলো ভোকাবসের বিষয় রয়েছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসতে পারে। এর পরের ব্যাপার হলো যে কোশ্চেন। আমি অন্যান্য প্যাসেজ নিয়েও কথা বলবো, কিন্তু এবারের যে প্যাসেজের কোশ্চেন রয়েছে, যদি বলে যে আসলে প্যাসেজটা কি নিয়ে, তো প্যাসেজটা যদি এডুকেশন নিয়ে হয়, তোমাকে শুরুতে এভাবে উপস্থাপন করতে হবে যে এই প্যাসেজটা হলো এডুকেশন সম্পর্কে। তারপরে তুমি এডুকেশন যদি বলে প্যাসেজটা কি সম্পর্কে, তাহলে এই প্যাসেজের মূল বিষয় তোমার তুলে ধরতে হবে। অর্থাৎ তুমি চেষ্টা করবে এই প্যাসেজের মূল বিষয়টা একটু 1-2 লাইনে লেখা, যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজটা কি সম্পর্কে। তো তুমি তো আর বিশাল লাইন লিখতে পারবে না, 1-2 লাইনে তোমাকে একেবারে এক্স্যাক্ট এটার প্যাসেজ সম্পর্কে তোমাকে বলতে হবে। সুতরাং এরকম একটি কোশ্চেন তোমাদের চলে আসতে পারে। আর এ কারণেই যেগুলো ইম্পর্টেন্ট বললাম, তোমরা এসব প্যাসেজ সম্পর্কে যাতে এই ধরনের ওয়ার্ড আসলে, এ ধরনের কোশ্চেন আসলে উত্তর দিতে পারো, এজন্য তোমরা ওভারঅল ওই প্যাসেজ থেকে কি জেনেছো 2-1 লাইনে প্রস্তুতি নিয়ে রাখবে। দেখো, আমরা একটু খেয়াল করি, হাউ ডাজ এডুকেশন হেল্প আস টু মেক দ্য রাইট চয়েস। তো বলছে কিভাবে শিক্ষা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো এরকম যদি কোশ্চেন থাকে, আমরা কি করি, আমরা প্রথমে অবশ্যই একটা বড় হাতের দিব, যেহেতু এডুকেশন দিয়ে শুরু করব। তারপরে আমাদের অনেকেরই ভুল হয়, আমরা লিখে ফেলি এডুকেশন হেল্প, কিন্তু এডুকেশন তো সিঙ্গুলার, আর এখানে ডাস ছিল বলেই হেল্প ছিল, কিন্তু এডুকেশন কি হেল্প হবে না, সেক্ষেত্রে হেল্পস হবে। এডুকেশন হেল্পস আস। ওকে, আচ্ছা, আমরাই দেখতেছি মহিউদ্দিন হচ্ছে ইসলাম বলছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাসটা করতে থাকো, আমাদের আজকে টপ টু বটম A to Z আমরা ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। এবার দেখো, এখানে একটা কোশ্চেন রয়েছে, হোয়াট হ্যাপেন্স টু আস হোয়েন উই বিগিন স্কুল। যখন আমরা পড়াশোনা শুরু করি তখন কি হয়। এখন প্যাসেজটা সম্পর্কে তুমি যতটুকুই জানো, তার থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো একটা কোশ্চেন শুরু করা, কোশ্চেনের শুরুতে যৌক্তিকভাবে সাবজেক্ট দেওয়া, টেন্স পার্সন নাম্বার অনুসারে ভার্ব দেওয়া। এই কাজটা যদি করতে না পারো, তোমার যদি গ্রামারে ভুল যায় বা কন্টেন্টটা একেবারে ইলোলজিক্যাল হয় বা অযৌক্তিক হয়, লজিক্যাল না হয়, তাহলে যেটা হবে, এই কোশ্চেনে হয়তো তুমি 0, 1 অথবা হাফ পেয়ে যাবে। তো 3 মার্কের একটি কোশ্চেনে যদি তুমি মাত্র তুমি 1 পাও, তাহলে আস্তে আস্তে তোমার A+-এর স্বপ্ন চলে যাবে। বরং ফার্স্ট পেপারটাতেই ফাইট দিতে হবে। ফার্স্ট পেপারে মার্ক পাওয়া সহজ। এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোতে যদি খুব ভালো করতে পারো, তাহলে 12 থেকে 13 পেয়ে যেতে পারো। তো দেখো, হাউ ক্যান উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস, আমরা ভালো জিনিসগুলো কিভাবে অ্যাপ্রিসিয়েট করব। তো তুমি সাবজেক্ট দিলে, তারপর মডাল ভার্ব দিবা, তারপরে তুমি লিখলে উই ক্যান অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস। এবার প্যাসেজের মধ্যে গুড থিংস সম্পর্কে কিভাবে অ্যাপ্রিসিয়েট করবা, যা আছে তুমি সেটা উল্লেখ করবা। এরপর দেখো, এভাবে আরও কোশ্চেন আছে, আমরা সঠিকভাবে বাক্যগুলো লেখার চেষ্টা করব। এই যে প্যাসেজটি, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি পুরোপুরি পড়াবো না, যতটুকু ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে পড়াতে থাকি। দেখো, সবই ইম্পর্ট্যান্ট, বাট আমি অল্প একটু পড়িয়ে দিচ্ছি। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল বলেছিল, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল। আসলেই আমরা সবাই সোশ্যাল অ্যানিম্যাল, আমরা সামাজিক জীব, আমরা একা একা চলতে পারি না, একা একা থাকা সম্ভব না। দেখো,
বলছে সে যেটা বলেছিল বাই ইনস্টিংক্ট, বলে মানুষ হলো স্বভাবজাতভাবেই সেক্স কোম্পানি অফ আদার, অন্যের সঙ্গ পেতে চায়। এবং আনলাইক, দেখো আমরা একটু একটা বিষয় দেখে আসি, এই যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পেয়ে যেতে পারো। দেখো কোশ্চেনের ইয়েটা দেখো যে হোয়াট আর দ্য সাম প্রিকন্ডিশনস অফ গুড রিলেশনশিপ। তো তখন তুমি হয়তো শুরু করলে যে সাম অফ দ্য প্রিকন্ডিশনস অফ গুড রিলেশনশিপ আর, অর্থাৎ তুমি এভাবে হয়তো শুরু করলে, পরে তুমি একটা যৌক্তিক এবং মানে লজিক্যাল একটা উত্তর দিতে পারলে, তাহলে আউট অফ 3-তে যখন তোমার 15তে স্যার মার্ক দিবে, 5টা কোশ্চেনই যদি ভালো হয়, তার উত্তর যদি ভালো লেখো, 13 থেকে 14 অন্তত 12 পাওয়াটা ব্যাপার না। তো কোশ্চেনের ব্যাপারে তোমরা সিরিয়াস হবে এই 3 দিন, কারণ 3টা প্রশ্নে 15টা মার্ক, ঠিক আছে? এইটা একটু খেয়াল রাখবা, হ্যাঁ, কোশ্চেনের বিষয়টা খুবই গুরুত্ব দিতে হবে আমাদের। তোমরা দেখেছো যে আমি বলেছি তোমাদের যে আনবিটেন গার্লস অথবা এই যে কালসিন্দুরের মেয়েদের যে সফলতার গল্প, তারা ফুটবল খেলে দেশের জন্য গৌরব বয়ে এনেছে, এটা আমাদের ইম্পর্টেন্ট আসতে পারে। নিশাত মজুমদার যেমন ইম্পর্টেন্ট, কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা যেমন ইম্পর্টেন্ট। তো এই ওই একই ক্ষেত্রে হচ্ছে এই ধরনেরই একটি প্যাসেজ কালসিন্দুরের মেয়েদের এটা আসতে পারে। কথা হলো এটা ঢাকা বোর্ড 24-এ আসছে। আমি তোমাদেরকে এরকম ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কমপক্ষে একাধিক বোর্ড দেখাতে পারবো যেটা আলিমে আসছে ঢাকা বোর্ডে আসার ঠিক পরের বছর। আমি এরকম দেখাতে পারতাম যদি হাতে অনেক সময় থাকতো এবং তোমাদের ধৈর্য থাকতো। তো যেহেতু এটা ঢাকা বোর্ড 2024-এ এসেছে, এখান থেকে অনেক কিছু আসতে পারে। যেমন এখানে এই যে প্যাসেজগুলো রয়েছে, এই প্যাসেজগুলোর আমি অবশ্য উত্তর দিয়ে দিয়েছি, শেষে উত্তর আছে, এই যে অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা ঢাকা বোর্ড 2024 এটা পড়বা, এটা ইম্পর্টেন্ট, এই প্যাসেজটা তোমাদের চলে আসতে পারে। তো গল্প তোমরা জানতে যে এই যে কালসিন্দুরের মেয়েরা, আচ্ছা স্যার কোশ্চেনগুলো, আচ্ছা ঠিক আছে। এখানে আব্দুল্লাহ মারুফ বলছে উই ক্যান অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস রাইট। দেখো তাহলে একটু খেয়াল করি আমরা, ব্যাপারটা হচ্ছে যে এই যে দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস রিডস লাইক অ্যান ইপিক, এই যে প্যাসেজটি, এই যে আমরা আলোচিত অংশটা দেখতেছি, এখানে এই প্যাসেজ তুমি যদি ধারণা কম থাকে ব্যাপার না, কিন্তু ভোকাব শিখতে হবে। এই প্যাসেজ আসলে 10টার মধ্যে 3 থেকে 7টা পর্যন্ত অর্থ দিয়ে দিতে পারে, সুতরাং অর্থ ভোকাবুলারি শিখতে হবে, ঠিক আছে? তো কি ছিল কালসিন্দুরের মেয়েদের সফলতাটা একটা ইপিকের মতো। দে স্টার্টেড দেয়ার জার্নি, তারা তাদের জার্নি করেছিল কিভাবে, যে তারা হচ্ছে তারা যখন ফুটবল খেলা শুরু করছিল, তাদের বুটস বা জার্সি পর্যন্ত ছিল না, তারা খালি পায়ে খেলতো, সেলোয়ার অ্যান্ড কামিজ পরে তারা কি করতো, খেলতো। এবং তারা ম্যাল নিউট্রিশনে ভুগতো, অর্থাৎ পর্যাপ্ত খাবার পেত না। এসব কিছুর মধ্যেও, এত অ্যাডভার্সিটিজের মধ্যেও তারা কি করেছিল, তাদের এই সফলতার পিছনে একটা ম্যাজিক ছিল। এখানে তাদের একজন কোচের কথা, শিক্ষকের কথা, মোহাম্মদ মফিজ উদ্দিনের কথা বলতেছে। এরপরে আরও যে নামগুলো আসছে, কেউ কোচ ছিল, কেউ ম্যাডাম ছিল, আরও যারা হেল্প করেছে তাদের নাম আছে। তো এই গল্প আমরা জানি এবং এটা আমরা ইম্পর্টেন্ট হিসেবে পড়েছি। আমার বক্তব্য হলো যে তোমরা চেষ্টা করবা যে এই ঢাকা বোর্ডের যে 10টা প্রশ্ন আছে এটা পড়ে ফেলার, এখান থেকে কয়েকটা চলে আসতে পারে। এবং আমি এখানে বলতে চাই, বলো তো মোহাম্মদ মফিজ উদ্দিন কে ছিল? তোমরা যেহেতু অনেকদিন পড়োনি, আর প্যাসেজটা তো আমরা পুরোপুরি পড়তেছি না, তো এজন্য হয়তো তোমরা এই উত্তরটা এখন দিতে পারবা না। ম্যাল নিউট্রিশনের অর্থ তো জানো, হ্যাঁ, ল্যাক অফ কি নিউট্রিশন না টেস্ট, ল্যাক অফ ব্যালেন্সড হেলথ, ক্লিয়ার? তো এখানে এই যে মেয়েরা ফুটবল খেলেছে, হোয়াট ডাজ ইট হচ্ছে মিন? গার্লস প্লেইং ফুটবল ইজ নট এ কমন পিকচার। মেয়েরা যে ফুটবল খেলবে এটা আমাদের সমাজে কমন পিকচার না। আমাদের সমাজের লোকজন মেয়েদের ফুটবলের মাঠে দেখতে অভ্যস্ত না। বিশেষ করে কালসিন্দুর এর মেয়েরা যে
ধরনের আর্থসামাজিক এবং সামাজিক অবস্থায় ছিল, ওখানে মেয়েরা ফুটবল খেলার জন্য অ্যালাউ ছিল না। তাইলে একটু বলো তো, গার্লস প্লেয়িং ফুটবল ইজ নট আ কমন পিকচার, এই অংশটা এখানের উত্তরটা কি হবে? উত্তরটা কি হতে পারে? পারবা? এটা কমন পিকচার না। বলছে গার্লস আর নট রেগুলার ইন প্লেয়িং ফুটবল, এটা হতে পারে? পারবা? আব্দুল্লাহ মারুফ স্লাইড পেতে পারো তোমরা। আজকের ক্লাসের অনেককেই তোমরা মেনশন করতেছো এবং তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার দিতে পারো। তোমরা শেয়ার দিয়ে স্ক্রিনশট হচ্ছে ফোকাস কর্তৃপক্ষকে দিও, ইনশাল্লাহ তোমরা পিডিএফ পেয়ে যাবে। হ্যাঁ, শেয়ারের স্ক্রিনশটটা দিয়ে দিও। দেখো এবার আসো, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সোর্স? সোর্স বলতে আসলে কোনটাকে বোঝাইছে? হাউস হোল্ড ওয়ার্ডস, হাউস ওয়ার্ডস। এর উত্তরপত্র আমি দিয়ে দিয়েছি, পরে আছে। এখানে হচ্ছে শেক অফ। শেক আপ অর্থ কি? টু গেট রিড অফ। ঠিক আছে, সেকেন্ডারি স্কুল মানে কি 6 to 10। ওকে, সেকেন্ডারি স্কুল মানে কি 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। পাবলিক রিপ্রেজেন্টেটিভ কারা? পাবলিক রিপ্রেজেন্টেটিভ হচ্ছে যারা ইলেক্টেড পারসন, অর্থাৎ যারা নির্বাচিত ব্যক্তি। দেখো এই যে দেখো, তোমরা বলো তো এই অ্যাটেনশন, দেখি কে আগে উত্তর দিতে পারো, আমি ইনবক্স চেক করব। অ্যাটেনশনের অর্থ কি? অ্যাটেনশন কে বলতে পারো? অ্যাটেনশন ওয়ার্ডটা যে রয়েছে, জুবায়ের দেখো, দ্য ভেরি ওয়ার্ড অ্যাটেনশন ইজ রিলেটেড টু অ্যাটেনশন। কি হবে? অ্যাটেনশন, আমি উত্তর পাচ্ছি তাকিয়া তাসনিম বলেছে 4। আচ্ছা, অর্থাৎ কনসাসনেস। আচ্ছা, হয়ে গেছে উত্তর। ওকে, এই কালসিন্দুর এটা কি ছিল? এত সহজ প্রশ্ন করছে ঢাকা বোর্ড। বলো তো কালসিন্দুর কি ছিল? এটা শহর না গ্রাম? আচ্ছা, সম্ভবত রাব্বানি উত্তর দিয়েছে। গাজী মোহাম্মদ জোনায়ের বলছে স্যার পিডিএফ দিয়ে দিয়েন। আচ্ছা, ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখো এবার আসো, এটা অবশ্যই একটা ভ্লেইস ছিল। কি ছিল? এবার হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ইনহিবিশন? দেখো ভোকাবস জানতে হবে। যতগুলো প্যাসেজ বললাম, এই প্রত্যেকটা প্যাসেজের ভোকাবস তোমরা ভালোভাবে আয়ত্ত করবা। ইনহিবিশন কি হবে বলো? এর অপোজিট কিন্তু, মিনিং না, অপোজিট, বাধা। ইয়েস, কি হবে? প্রমোশন হবে। তাবিয়া তাসনিমের উত্তর ভুল গেছে। কেউ বলছে পসিবিলিটি। আচ্ছা, কালসিন্দুর হলো ভিলেজ। হ্যাঁ, তাবিয়া তাসনিম, তুমি যদি কালসিন্দুরের উত্তর দিয়ে থাকো তাহলে উত্তর ভিলেজ। এবং একইভাবে এম আর রহমান, সেও ঠিক বলেছো, রাইট। এম আর ফাহিমও ঠিক বলেছো, ভিলেজ। এটার উত্তর হবে প্রমোশন। ওকে, এই যে উত্তর, তোমরা স্ক্রিনশট নিবা অথবা তোমরা অনেকে পিডিএফ পেয়ে যেতে পারো। তো সেক্ষেত্রে আশা করি তোমরা এখানে উত্তরগুলো দেখছো। আমরা বলছিলাম যে ল্যাক অফ ব্যালেন্স ডায়েট, তারপরে এখানে আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম একটু আগে বললাম, প্রহিবিশন, ইনহিবিশন এর বিপরীত হলো প্রমোশন। তাহলে এগুলো কিন্তু ঢাকা বোর্ডে আসছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, খুবই সম্ভাবনা খুবই বেশি। এবার আসো এখানকার কোশ্চেন। আমি এখানকার কোশ্চেনের অ্যান্সার একটু বলবো। দেখো বলছে দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস, এটা যে ইপিকের মতো, এটা বলো। এখানে বলেছে হু আর দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস। এই মেয়েদের যে সফলতার পিছনে ম্যাজিক যে ছিল, কারা ছিল? তো তুমি এখানে যে কাজটা করতে পারো, তুমি দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস এর পরে এই ভার্বটা দিয়ে দিতে পারো। দিয়ে যারা এই সফলতার কাণ্ডারি ছিল, যারা এই সফলতার পিছনের ম্যাজিক ম্যান ছিল, তাদের নামগুলো দিয়ে দিতে পারো। প্যাসেজে সব উল্লেখ আছে। এবার আসো, এখানে বলছে হোয়াই
ওয়ার দ্য গার্ডিয়ানস নট ইন্টারেস্টেড ইন অ্যালোয়িং দ্য গার্লস প্লেয়িং ফুটবল? খুবই সহজ উত্তর, গার্ডিয়ানরা কেন তার মেয়েদেরকে ফুটবল খেলার জন্য পাঠাচ্ছে না বা পাঠাচ্ছিল না, সমস্যা কী ছিল? এটা আমি একটু আগে বাংলা বলেছি, আমার সাবজেক্টকে দ্য গার্ডিয়ানস, এরপর ভার্ব কি ওয়ার নট ইন্টারেস্টেড ইন অ্যালোয়িং দ্য গার্লস প্লেয়িং ফুটবল। এবার হোয়াই থাকলে সাধারণত আমরা বিকজ দিয়ে থাকি, হোয়াই থাকলে কি দিই? বিকজ। হু ইজ দ্য গোলাম রব্বানি? তো গোলাম রব্বানি ছোটন কে, তুমি প্যাসেজে যাবা, তো গোলাম রব্বানি এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, নট ইজ। দেখো দেখো একটু, এটা ঢাকা বোর্ডের কোশ্চেন। গোলাম রব্বানি ছোটন ইজ, তুমি বলতে পারো আমি মাদ্রাসার ছাত্র, বোর্ডের প্রশ্ন কেন করব? তাহলে বোর্ড প্রশ্ন সম্পর্কে তোমার ধারণাই নেই। তোমাদের গত বছরের প্রশ্ন, তার আগের অনেক বছরের প্রশ্ন, অনেক প্যাসেজের এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সহ যে কোনো টপিক কলেজ বোর্ড থেকে হুবহু কমন আসছে। ওকে, তো আমি দেখতেছি যে এখানে অনেকেই উত্তর দেওয়া শুরু করছিলে, পরে অর্থ লিখে দিয়েছো প্রমোশন, আচ্ছা ধন্যবাদ। এবার দেখো হোয়াট ইন্সপাইরেশন বলছে, তাদের ইন্সপাইরেশনটা কি ছিল? ডু ইউ গেট ফ্রম দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস? অর্থাৎ তাদেরকে আসলে কি অনুপ্রেরণা দিয়েছে, তাদের ইন্সপাইরেশনটা কি ছিল, তো এটা ডিসকাস করতে হবে। এটা 5টা কোশ্চেন। দেখো আমি আবার তোমাদেরকে একটু বলি, কোশ্চেন অ্যান্সারিংটা খুবই ইম্পর্টেন্ট। দেখো চলে আসতে পারে তোমাদের দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস, এটা আমরা ইউজ করব। তো বলা হচ্ছে যে এই লাইনটা কি ইন্ডিকেট করেছে, তা আমি বলতে পারি দ্য লাইন। এখানে ছিল ইন্ডিকেট, কারণ ডাস ছিল, তো দ্য লাইন তো সিঙ্গুলার, তাহলে হবে দ্য লাইন ইন্ডিকেটস, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা একটা দ্যাট দিতে পারি, দিলাম দ্যাট। দেওয়ার পরে ইন্ডিকেটস দ্যাট দ্য জার্নি অ্যান্ড অ্যাচিভমেন্টস, অর্থাৎ এই ইপিকটা আসলে কি, সেই সফলতাটা কি? দ্য জার্নি অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ কালসিন্দুর গার্লস ওয়ার এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড ইন্সপাইরেশনাল লাইক দ্য হিরোইক স্টোরিজ ইন অ্যান ইপিক। একেবারেই কল্পকথার মতো, কারণ আসলে তাদের প্রতিবন্ধকতা ছিল অনেক, অথচ এই প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে তারা খুব ভালো ফুটবল খেলে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। তাহলে দেখো আমি এই যে সাবজেক্ট দিলাম, এরপর ভার্ব বললাম, তারপর আমি আরও একটু বিস্তারিত বললাম, প্যাসেজ থেকেই নিলাম যে ডেসপাইট হলো টু ব্যতীত প্রেপোজিশন, এরপর ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি হবে। ডেসপাইট ফেসিং মেনি চ্যালেঞ্জেস, অনেক চ্যালেঞ্জ ফেস করার সত্ত্বেও তারা অ্যাচিভড করেছিল, এটাই সেই ইপিক, অ্যাচিভড করেছিল। উত্তর বলতেছো তুমি, গ্রেট সাকসেস, অনেক সফলতা পেয়েছে। মেকিং দেয়ার স্টোরি রিমার্কেবল, তাদের এই সফলতার গল্পটা তারা উল্লেখযোগ্য করে রেখেছে, এটা আমাদের জন্য একটা দিক নির্দেশনা হয়ে আছে। অ্যাডমায়ারেবল হয়ে রয়েছে, তাদের এই সফলতাটা প্রশংসনীয় হয়ে রয়েছে, তাদের এই অসাধ্যকে সাধন করার যে গল্প, এটা আমরা এখনও আলোচনা করতেছি। তাহলে এই যে বিষয়গুলো তুমি বলবা, যেমন আমাদের এখানে প্রশ্ন ছিল এই ম্যাজিক পারসন কে ছিল, তো আমরা কি বলতে পারি? দ্য কি পারসন, এই যে এখানে পারসনস বিহাইন্ড দেয়ার সাকসেস, তাদের সাকসেসের। এবার ওয়ার ভার্ব দিলাম, এরপরে আমরা এই নাম যেগুলো আছে একেবারে গোলাম রব্বানি ছোটন পর্যন্ত নামগুলো আমরা দিয়ে দিলাম, নামগুলো আমরা দিয়ে দিতে পারি। এখন বলছে দিস ইন্ডিভিজুয়ালস ইন্সপায়ার্ড, এই লোকগুলো তাদেরকে উদ্বুদ্ধ করেছিল, সাপোর্টেড সমর্থন করেছিল, কোস্ট পরামর্শ দিয়েছিল, মেন্টরড দিক নির্দেশনা দিয়েছিল থ্রু আউট দেয়ার জার্নি, তাদের এই সফলতা পাওয়ার ক্ষেত্রে। তো সেম কোশ্চেন কিন্তু চলে আসতে পারে ঢাকা বোর্ডের, ধরে নাও এই প্যাসেজ আসলে সেম কোশ্চেন আসতে পারে, অথবা 5টার মধ্যে হয়তো 3টা এখান থেকে দিয়ে দিতে পারে। তো তোমরা অনেকে উত্তর চাচ্ছিলে, আমি উত্তর সহ দিলাম। দেখো এখানে বলছে যে গার্লসের মেয়েদের গার্ডিয়ানরা কেন ইন্টারেস্টেড ছিল না, তো কারণ বলতে হবে না, তো দ্য গার্ডিয়ান সাবজেক্ট, এরপরে ভার্ব ওয়ারেন্ট ইন্টারেস্টেড, তারা ইন্টারেস্টেড ছিল না। এইবার এই যে হোয়াই বললে আমরা বিকজ দিয়ে শুরু করি, কারণ তারা দে ওয়ার ইউজ টু সিং, তারা দেখতো দেয়ার ডটার্স, তাদের মেয়েরা বাসার কাজ কর্ম করবে, বাসায় হেল্প করবে, কিন্তু মেয়েরা যে ফুটবল খেলবে এটা সমাজে সাধারণ কোনো ব্যাপার ছিল না।
এজন্য ওনারা আসলে এটা মেনে নিতে পারেনি, ওনারা অভ্যস্তই না যে মেয়েরা ফুটবল খেলবে, এই বিষয়ে তারা অভ্যস্ত না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো ডি নাম্বার কোশ্চেন। বলছে গোলাম রব্বানী ছোটন কি? তো তুমি গোলাম রব্বানী ছোটন কে, তুমি দিলে গোলাম রব্বানী ছোটন, তারপরে ভার্ব দিলে ইজ, এরপরে আসলে উনি বাংলাদেশ মহিলা দলের কোচ ছিল, সেটা তুমি লিখে দিলে। তারপরে একটু লিখতে পারো যে আসলে সে কালসিন্দুর গার্লসের মেয়েদেরকে ট্রেনিং দিয়েছে এবং তাদের সফল হতে হেল্প করেছে, এবং উনি একজন প্রফেশনাল ফুটবলার্স। ইন্সপাইরেশনটা কি ছিল? ডু ইউ গেট ফ্রম দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস? দেখো, দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস, এরপর আমার ভার্ব হচ্ছে ইন্সপায়ার্স। ইন্সপাইরেশনকে আমি ভার্ব করেছি ইন্সপায়ার্স আস। তো তাদের যে এই অসাধ্য সাধনের যে ব্যাপারটা আমাদেরকে উদ্বুদ্ধ করে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে। যেমন তোমাদের এখন হাতে সময় কম, অনেকেই হয়তো কিছুই পারো না, কিন্তু তোমরা চেষ্টা করে যাবে আজকে রাত থেকে শুরু করে বা এখন থেকে শুরু করে একদম পরীক্ষার আগ পর্যন্ত সর্বোচ্চটা প্রস্তুতি নিবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি প্রত্যেকটা টপিকের সাজেশন দিয়ে দিচ্ছি। দেখো, এরপর আসো আমরা এভাবে এগোতে পারি মানে প্যাসেজে। এই যে ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটলের কথা বলছিলাম, এই প্যাসেজটা আমরা একটু পড়ি, একটু আগে দেখছিলাম। তো এটা খুবই ইম্পর্টেন্ট। যদি বলো স্যার কত স্টার? 3 স্টার। আচ্ছা, এটা যদি চলে আসে তোমরা খুশি হবে? হ্যাঁ, তোমরা এই 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 প্যাসেজটা যদি চলে আসতে পারে এটা। তো রাজশাহী বোর্ড 2023-এরটা কেন করাচ্ছি? রাজশাহী বোর্ড 2023 এটি আমাদের পরীক্ষায় হুবহু না আসলো, এই বোর্ডের অনেক কোশ্চেন রিপিট হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যে প্যাসেজগুলো দিয়েছি তোমরা বললাম, এবং এগুলো হলো কলেজ বোর্ডে কমন আসছে, এবং তোমাদের ক্ষেত্রে অনেকগুলো কমন আসবে ইনশাআল্লাহ। তো জুবায়ের হোসাইন নিলয় বলছে জি স্যার। আচ্ছা, আমি সবার কমেন্ট দেখতে চাই। ওকে, তো দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল উনি বলেছে যে মানুষ হলো সামাজিক জীব। তো এটা কেন? যে এটা একটা মানুষের স্বভাবজাত ব্যাপার যে মানুষ হচ্ছে সঙ্গী চাই, একটা সম্পর্ক রাখতে চাই। ঠিক আছে? আচ্ছা, আব্দুল্লাহ মারুফ বলছে যে জি স্যার, খুব খুশি হব। আচ্ছা আচ্ছা, চলে আসতে পারে ইনশাআল্লাহ মারুফ। মোহাম্মদ আবদুল্লাহ বলছে জি স্যার। আচ্ছা, দেখো এরপরে আসো। তো বলছে মাস্ট লাইক মোস্ট অ্যানিমালস, অন্যান্য অ্যানিম্যালের মতোই কম্প্যানিয়নশিপ, সঙ্গীত্ব, হ্যাঁ, ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, শারীরিক এবং মানসিক সাপোর্টের জন্য মানুষ সম্পর্কে জড়ায়। বলছে আনলাইক দ্য অ্যানিম্যালস, শুধু অ্যানিমালদের মতো নয়, যাই হোক, ম্যানস রিলেশনশিপসটা, মানুষের সম্পর্কটা, গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স অ্যান্ড ইন্সপায়ার্স হিম টু ডু ওয়েল ইন এডুকেশন। এটা মানুষকে উদ্বুদ্ধ করে, তার অস্তিত্ব, এটাই তার অস্তিত্ব, সম্পর্কটা তার অস্তিত্ব, এবং তাকে উদ্বুদ্ধ করে, ইন্সপায়ার্স করে হিম টু ডু ওয়েল ইন এডুকেশন, এডুকেশনে সাহায্য করে। ক্লিয়ার? এখন আসো, বলছে ইন ওয়ার্ক প্লেস অর ইন এ প্রফেশন দ্যাট পারসুজ, যে জায়গায় সে থাকে ওই জায়গাতেই তার সাপোর্ট প্রয়োজন হয়, ফ্যামিলির সাপোর্ট প্রয়োজন হয়, তার কাছের মানুষ থাকতে হয়। মানুষ মানেই আসলে সঙ্গী চাই এবং সাপোর্টিভ হ্যান্ড চাই। তো এই যে ব্যাপারটা, এই প্যাসেজটা সম্পর্কে আমাদের আরও যা যা বলেছে, বা একটু আগে আমরা কিছু বিষয় দেখেছিলাম, এখানে দেখো। আচ্ছা, আব্দুল্লাহ মারুফ বলছে স্যার আমার ফেভারিট একটা প্যাসেজ। আসলেই এটা অনেকেরই ফেভারিট, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে এই প্যাসেজ সম্পর্কে অনেক যে কথাবার্তা বলেছে, সব প্যাসেজ তো আমি পড়াতে পারবো না। এখানে দেখো আমি উত্তর দিয়ে দিয়েছি। যেমন এটা রাজশাহী বোর্ডের কোশ্চেন। আমি তোমাদের বারবার উদ্বুদ্ধ করতেছি যে আমি যে প্যাসেজগুলো তোমাদেরকে পড়তে বলছি, ইম্পর্টেন্ট বলছি, এর ভোকাবুলারিগুলো ভালো করে পড়বা, কারণ পরীক্ষায় কিন্তু এরকম ভোকাবুলারি আসবে। এভাবে ভোকাবুলারি আসতে পারে 10টার মধ্যে 3টা, 4টা, 5টা, 6টা, 7টাও চলে আসতে পারে। ভোকাবস পড়তে হবে। তো আমাদের হাতে সময় কম, আমি এটা মার করে আনছি, তোমাদের কাছে জিজ্ঞেস করতেছি না। ইন্টিমেট এর অর্থ হতে পারে এখানে ক্লোজ, সবচেয়ে কাছের মিনিং হলো
ক্লোজ। আবার এই পসেসিভ এর নাউন হচ্ছে ডমিনেটিং, পসেসিভ এর হচ্ছে কাছাকাছি মিনিং হচ্ছে ডমিনেটিং। দেখো, ফিলোসোফার ইজ এ পারসন যে থিংস ডিপলি, খুব গভীরভাবে চিন্তা করে এবং তার জীবনের বেসিক ম্যাটার্স নিয়ে সে আলোচনা করে, এটাই হলো ফিলোসোফার। ইনস্টিংক্ট স্বভাবজাত ব্যাপার, তাহলে এটা ইম্পালস হবে। আচ্ছা, কোম্পানি মানে সঙ্গী, সঙ্গী হলো অ্যাসোসিয়েশন। ওকে, এটা হলো এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মানে এন্টিটি, এক্সিস্টেন্স মানে কি এন্টি। আচ্ছা, তাহসিন খান বলছে বুঝতে পারছি স্যার। এম আর ফাহিম বলছে কমন আসবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আমি খুবই আশাবাদী এবং আমি খুব কনফিডেন্ট। গত বছর আলিমের সময় কমন আসছিল, তোমরা যারা ফোকাস পেজে যুক্ত ছিলে বা কোনোভাবে জানো তারা হয়তো দেখেছিলে। এবছরও কমন আসবে ইনশাল্লাহ। আর আমি সব টপিকের সাজেশন দিচ্ছি, আস্তে আস্তে দিয়ে পেয়ে যাবা। এই যে ওয়ার্ডগুলোর মিনিং, ফ্যাক্ট, ফোস্টার এর সিনোনিম নার্সার, আইসোলেশন এর নাউন হচ্ছে ডিটাচমেন্ট। আইসোলেশন মানে কি পৃথক থাকা, ডিটাচমেন্ট মানে কি আলাদা। ভোকাবস আমরা শিখব, ঠিক আছে। তাহসান খান বলছে স্যার কেমন আছেন? আমি ভালো আছি, আমরা এগোতে থাকি। দেখো, বলছে মানুষ আসলে রিলেশনশিপটা করে হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হেলথের জন্য, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হেলথ। আচ্ছা, দ্য উইল্ড অ্যানিমালস, দেখো ইমোশনাল সাপোর্ট হবে, এটা ভুল মার্ক করছে। ইমোশনাল সাপোর্ট বলতে ইমোশনাল হেলথ। দ্য উইল্ড অ্যানিমালস অলসো নিড, বলছে বন্য প্রাণীদেরও কোম্পানি প্রয়োজন। বন্য প্রাণীদেরও কিন্তু সঙ্গী থাকে, তাই না? বন্য প্রাণীদের কি থাকে? আচ্ছা, দেখো আব্দুল্লাহ মারুফ ইনশাআল্লাহ কমন আসবে। দেখো, এখানেও কোশ্চেন আছে, এখানেও কোশ্চেন আছে, আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি। সবগুলো আলোচনা করা সম্ভব না, ঠিক আছে। তবে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ো, আমি বারবার বলছি। বলছে হাউ ডু রিলেশনশিপস হেল্প আস মেন্টাল হেলথ, বলছে আমাদের এই মানসিক স্বাস্থ্যের সহযোগিতা করার জন্য কিভাবে রিলেশনশিপ কাজ করতে পারে। তো এখানে আমরা একটা উত্তর দিয়েছি, তোমরা অ্যান্সারগুলো পড়ো, এগুলো ইম্পর্টেন্ট। কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। এটাও প্রশ্ন আসছে আবার, কুমিল্লা বোর্ড 2023, এগুলোর কোশ্চেন, এগুলোও পড়ে ফেলবা, এগুলোর উত্তর আছে। একই প্রশ্ন বহু জায়গায় আসছে, এবারের প্রশ্ন। দেখো, আমি বলেছিলাম তোমাদেরকে যে ড্রিম আসলে অনেক ইম্পর্টেন্ট। ড্রিম তোমরা ভালোভাবে পড়েছো কে কে দেখি? কমেন্ট করে জানাও তো। ড্রিম কিন্তু খুব ইম্পর্টেন্ট। আই হ্যাভ এ ড্রিম এবং ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এই দুটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। আচ্ছা, দেখো নেক্সট, ড্রিমসের ব্যাপারটা আমরা জানি যে ড্রিমস বলতে আসলে স্বপ্ন, এবং ড্রিম নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো ড্রিমের যে প্যাসেজটা, এখানেও দেখো আমি এই যে ফ্যাসিনেটেড এর অর্থ প্রয়োজন, পাজলিং এর অর্থ প্রয়োজন, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, নট মাই ক্রিয়েটেড কোশ্চেন, বোর্ড কোশ্চেন, অর্থাৎ এভাবে আসতে পারে। মাহমুদুল হাসান আরাফাত বলছে পড়েছিলাম স্যার। এম আর ফাইম বলছে আমি পড়েছি। ওকে, দেখো তাহলে এই যে ফ্যাসিনেটেড, এটা ক্যাপটিভেটেড বা যে মিনিংগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট। পাজলিং চলে আসতে পারে, যেহেতু চট্টগ্রাম বোর্ডে আসছে এটা, পাজলিং। ভিভিড, দেখছো কি পরিমাণে অর্থ আসছে ভিভিড,
যেটা হয়তো ক্লিয়ার বলা যেতে পারে। আনরেভেল, সব ভোকাবস দেখো, এই যে সব ভোকাবস, প্রথম 4টাই ভোকাবস, 5টাই ভোকাবস। ওকে, তো এইগুলো একটু খেয়াল করতে হবে। এখানকার যে কোশ্চেনগুলো রয়েছে, এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো পড়বা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নজরুল বলছে আচ্ছা ঠিক আছে নজরুল, ধন্যবাদ তোমাকে। দেখো এবার এই যে দেখো, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম ইজ এ, বলো তো ইন্টারপ্রিটেশন অফ ড্রিম কি জিনিস? ইন্টারপ্রিটেশন অফ ড্রিম কি হবে? এর মধ্যে কোনটা হতে পারে উত্তর? এটাও বলো, দুইটা একসাথে বলো। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসগুইস্ট মিন ইন দ্য প্যাসেজ? ডিসগুইস্ট অর্থ কি? ডিসগুইস্ট মিনিং জানতে হবে, মিনিং এর কোনো বিকল্প নেই। পারবা? আচ্ছা, আমি আফ্রিদি আহমেদ উত্তর পেয়েছি, বাকিরা আচ্ছা দেখো, ডিসগুইস্ট মানে কি? এটা অবশ্যই লুকায়ে রাখা, হিডেন হবে। ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, পাজলিং অর্থ কি? পাজলিং। আচ্ছা, তাহসিন হাবিব, মোহাম্মদ আরাফাত সহ অনেকেই বলছিলে যে উত্তর হলো 2, অর্থাৎ থিওরিটিক্যাল বুক। ইন্টারপ্রিটেশন অফ ড্রিম হচ্ছে একটি থিওরিটিক্যাল বুক। ওকে, এই কোশ্চেনগুলো সব অ্যান্সার দেয়া আছে। সিগমন্ড ফ্রয়েড কি, এখানে যে কোশ্চেনগুলো আছে। সামারি হিসেবে জাঙ্ক ফুড কিন্তু খুব ইম্পর্টেন্ট। সামারির ব্যাপারে তোমরা কি করবা? আগে পরামর্শ দিই। একটা সামারি থাকলে এই সামারির ক্ষেত্রে তোমার পজিশন কি হবে? দেখো, সামারিতে মনে রাখতে হবে যে কোনোভাবেই তুমি যাতে এখানে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না যায়। সামারির ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে হুবহু কোনো লাইন লেখা যাবে না। এটা তোমাদের একটা অন্যতম বড় সমস্যা, যে তোমরা একটা সামারি যদি থাকে তাহলে তার একদম হুবহু একটা লাইন, ধরো এই লাইনটা তুমি লিখে দিলে, হুবহু লেখা যাবে না। এখানে প্যারাফেসিং করতে হবে, অর্থাৎ চেঞ্জ করতে হবে, একটু চেঞ্জ করে নিজের মতো করে লিখতে হবে। যদি কোনো লাইন হুবহু প্রয়োজন হয়, ওখানে কোনো কিছু কমানো বা বাড়ানো না যায়, অন্য কিছু না করা যায়, তাহলে অন্তত সিনোনিম অ্যান্টোনিম চেঞ্জ করেও প্যারাফেসিং করা যেতে পারে, অর্থাৎ ভিন্নভাবে উপস্থাপন করতে হবে। একদম হুবহু যদি ইম্পর্টেন্ট লাইন হয়, ওই লাইনটা তোমার এই সামারি লিখতে দরকার, কিন্তু হুবহু না লিখে একটু সিনোনিম ইউজ করা, একটু চেঞ্জ করে লেখা, সিম্পল থাকলে কমপ্লেক্স করা, কমপ্লেক্স থাকলে সিম্পল করা, যে কোনোভাবে একটু ভিন্নতা আনা। হুবহু লিখলে মার্ক পাবা না, হুবহু লিখলে মার্ক পাবা না। দেখো, সামারি আসতে পারে কবিতা থেকে। এটা কুমিল্লা বোর্ড 23-এ আসছে শুধু তা না, এই যে অল পিপুল ড্রিম থেকেই হোল্ড ফাস্ট, এটা মাদ্রাসা বোর্ডে 22-এ আসছে। তো যদি কবিতা থেকে আসে, স্কুল বয় কবিতা হতে পারে দ্য লেক ইসোলাভা ইনস্প্রি, আমি কিন্তু সাজেশন দিচ্ছি।
স্কুল বয়, দ্য লেক ইজ অল অফ ইন ফ্রি, আর ড্রিমের দুইটা কবিতা, হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর ইফ ড্রিমস ডাই, স্বপ্ন যদি চলে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, জীবন একটা ডানা ভাঙা পাখি হয়ে যাবে, দ্যাট ক্যান নট ফ্লাই। বলছে হোল্ড ফাস্ট ড্রিম, স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর হোয়েন ড্রিমস গো, স্বপ্ন যদি চলে যায়, লাইফ ইজ এ ব্যারন ফিল্ড, জীবন একটা অনুর্বর ভূমি হয়ে যাবে, সেটা হচ্ছে ফ্রোজেন উইথ স্নো, ফ্রোজেন উইথ যেটা বরফে আচ্ছাদিত, যেটা কি। তো তাইলে এই যে ব্যাপারটা, এখানে তুমি মূল বক্তব্যটা তোমার মতো করে লিখতে হবে, এখানে তোমাদের 70 থেকে 80 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। তো এক্ষেত্রে তোমার এই যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফগুলো আছে, বা আমি একটু আগে যেটা বলছিলাম, এই যে এই কবিতাটাও ইম্পর্টেন্ট, এটাও ড্রিমের দুইটা কবিতা, অল পিপুল ড্রিম, সবাই স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু সমানভাবে নয়। বলছে দোজ হু ড্রিম বাই নাইট, যারা রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, অবচেতন মনে যারা স্বপ্ন দেখে, বলছে ওয়েক ইন দ্য মর্নিং, সকালবেলা ঘুম থেকে ওঠে, টু ফাইন্ড দ্যাট, এবং দেখে যে ইট ওয়াজ ভ্যানিটি, যে আসলে কিছুই নেই। বলছে বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, কিন্তু দিনের বেলা যারা জেগে জেগে স্বপ্ন দেখে, আর ডেঞ্জারাস পিপুল, এরা মারাত্মক লোক। বলছে যে তারা ফর দেয়ার ড্রিম, তারা যে স্বপ্ন দেখে, দেয়ার ড্রিমস, তাদের স্বপ্ন, এটা পূরণ করার জন্য তারা খুবই ডেঞ্জারাস পিপুল হয়ে যায়, আর ডেঞ্জারাস পিপুল মারাত্মক, এই স্বপ্ন পূরণ করবেই। অ্যান্ড মেক দেম কাম ট্রু, মেক দেম, এবং তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারা যে কোনো কাজ করতে পারে। বলতে স্যার পিডিএফ পাওয়া যাবে কিনা, ইনশাল্লাহ পাওয়া যাবে। দেখো সামারি, 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 খেয়াল করো, সামারি, তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দাও, এবং তোমরা সর্বোচ্চ চেষ্টা করো এই কয়টা দিনে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে। আমরা উই শুডন্ট কপি ফ্রম দ্য প্যাসেজ ডিরেক্টলি, রাইট আবদুল্লাহ মারুফ, আমরা হুবহু প্যাসেজ থেকে কপি করব না, একটু সিনোনিম দিব, অর্থটা একটু, হয়তো দুই বাক্য মিলে যে ইম্পর্টেন্ট লাইন রয়েছে, দুই বাক্যকে একটা বাক্য করব, কিন্তু কোনোভাবেই আমরা হুবহু কপি করব না। আমরা কোনোভাবেই সামারির ক্ষেত্রে আমরা এই যে ধরো সামারিতে এই লাইনটি ইম্পর্টেন্ট, আমরা হুবহু আমরা এটা লিখে দিলাম, হবে না, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাদ্রাসা বোর্ড 24-এ এটা আসছিল, ঠিক আছে। এখন দেখো, আমি যদি তোমাদেরকে এখন ফ্লো চার্টের আগে যা দিয়েছি সেটাও সাজেশন, এটা হলো নতুন সাজেশন। এটা কি দেখো, এটা আসতে পারে, এবং আমরা অনেকে ফ্লো চার্ট লিখতে পারি না, অনেকে ভুলে গেছি, আজকে আমরা শিখে ফেলবো যে আসলে ফ্লো চার্টটা আমরা কিভাবে লিখব। দেখো, ফ্লো চার্ট লিখতে গেলে কয়েকটা টাইপস লাগে, যেমন আমরা এডুকেশনের বিষয়টা দেখতেছি, এটা নিয়ে একটা বোর্ড প্রশ্ন ছিল, এটা ভার্বের সাথে এস বাই এস ছিল। এডুকেশন এইমস অ্যাট, সেটা নিয়েও সে ভার্বের এস বাই এস ছিল। নেলসন ম্যান্ডেলা আসলে নাউন ফ্রেজ দিয়ে হয়েছে। অ্যাট ডে লাইট, এখানেও একটা ফিল ইন দ্য ব্লাঙ্ক ছিল, সেটা হলো নাউন ফ্রেজ। দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন, এটা আমি এইচএসসিদের স্টুডেন্টদেরও পড়াইছি, এবং আইল্যান্ড অফ হচ্ছে সেন্ট মার্টিন, এটাই পরীক্ষায় চলে আসছে, এটাই পরীক্ষায় চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমেরিকার এটা কিন্তু প্যাসেজের, আমেরিকার এটা কিন্তু প্যাসেজ আসার সম্ভাবনা কম, এটা আসতে পারে তোমার ফ্লো চার্টে। কিসে? ফ্লো চার্টে। আমি দেখাবো তোমাদেরকে যে ফ্লো চার্ট আমরা কিভাবে করতে পারি। দেখো, দ্য স্ট্রিটস ডট ডট, দেখো সাইবার বুলিং সম্পর্কে আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সাইবার বুলিং, সাইবার বুলিং কি? অর্থাৎ অনলাইনে যে কাউকে হ্যারেস করা, তার ব্যক্তিগত তথ্য ফাঁস করা, ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে আমরা বলি এটা সাইবার বুলিং হয়েছে। দেখো, জাঙ্ক ফুড, তোমাদের ফ্লো চার্টের জন্য জাঙ্ক ফুড অনেক ইম্পর্টেন্ট। দেখো, জাঙ্ক ফুডের বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে, এবং পরে এই যে জাঙ্ক ফুডের প্যাসেজ দেওয়া হয়েছে। তো এখানে আসলে সল্টেড স্ন্যাক ফুড, এটা অবশ্যই নাউন ফ্রেজ,
অর্থাৎ নাউন ফ্রেজ দিয়ে আসলে তোমার ফ্লো চার্ট করতে নাউন ফ্রেজই করতে হবে, নাউন ফ্রেজ দিয়ে আসলে নাউন ফ্রেজই করতে হবে, ঠিক আছে? ওকে, মারুফ বলছে উই ডে ড্রিমার্স উই উইল মেক আওয়ার ড্রিমস। ওকে মারুফ, এই স্বপ্ন সবার থাকা উচিত যে আমি যে কোনো মূল্যে আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করব। আচ্ছা দেখো, এখানে এই যে ছিল সল্টেড স্ন্যাক হচ্ছে ফ্রুটস, পরের গুলো দেখো খুবই সহজ, এটা মাদ্রাসা বোর্ড এ চলে আসতে পারে। দেখো এখানে কি ছিল, এখানে কি ছিল দেখো, এই সল্টেড স্নেক বুক, সল্টেড স্নেক ফুড, এটা কোথায় ছিল? এটা ছিল এই যে অনেকগুলো কমার্শিয়াল প্রোডাক্টের মধ্যে সল্টেড স্নেক ফুডস ছিল। তাহলে এখানে যেহেতু ভার প্লাস আইএনজি আসেনি, নাউন ফ্রেজ আছে, আমি নাউন ফ্রেজ দিয়েই করতে পারি। চিউইংগাম একটা দিতে পারি, ক্যান্ডি দিতে পারি, সার্জারি ডিজার্টস দিতে পারি, ফ্রাইড ফাস্ট ফুড দিতে পারি, সুইটেন্ড কার্বনেটেড বেভারেজ দিতে পারি, হয়ে গেছে। নাউন ফ্রেজ ছিল, টপিক চেয়েছে, টপিকটা কি চেয়েছে যে অবশ্যই এই বেভারেজগুলো কোনগুলো, তো একটা দেয়া আছে, বাকিগুলো আমি নাউন ফ্রেজ দেওয়ার চেষ্টা করব এবং সেক্ষেত্রে আমি কমা দিব, সরি অ্যারো চিহ্ন দিব, কি দিব? অ্যারো চিহ্ন দিব। আচ্ছা, মারুফ বলছে উই ডে ড্রিমার্স, আমরা দিনের বেলা স্বপ্ন দেখি, আমরা স্বপ্নবাজ, উইল মেক আওয়ার ড্রিমস। ওকে, তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করো, আমিও এই স্বপ্ন দেখি। তো দেখো তোমরা এটা পারো কিনা, এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? পরবর্তী পৃষ্ঠায় যাব, চেঞ্জ করব। দেখো তাহলে, ধন্যবাদ। এরপরে দেখো পরীক্ষায় আসছে ঢাকা বোর্ড 23-এ আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা বলছিলাম যে মাদার ইন দ্য ম্যান ভ্যালে, এটা হচ্ছে জেরির গল্প। কার গল্প? জেরির গল্পের মূল বক্তব্য এরকম যে জেরি সত্যের থেকেও সৎ, সে সতের থেকে আরও সৎ, আরও ভালো, সে সাহসী কিন্তু সে সাহসের থেকেও তার মধ্যে বেশি জিনিস আছে, সে আন্তরিক কিন্তু সে আন্তরিকতার থেকেও বেশি, এভাবে বলা হয়েছে, ঠিক আছে? এম আর রহিম বলছে ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা দেখো, তো সুতরাং এভাবে প্যাসেজটা এখানে আসছে, হিজ নেম ওয়াজ জেরি, হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ, সে অরফানেজে ছিল 4 বছর বয়স পর্যন্ত। এই গল্প টল্প তোমরা জানো। কথা হচ্ছে এখানে মাদ্রাসা বোর্ডের প্রশ্নটা ঢাকা বোর্ডের 23-এ আসছে, এটা আসতে পারে কিনা? হ্যাঁ আসতে পারে। 1 বছর 2 বছর 3 বছরের ওই প্রশ্নটা আবার রিপিট হয়ে ঢাবিতে আসছে, এরকম আমি হচ্ছে অনেক কোশ্চেন তোমাদেরকে দেখাতে পারবো। মাদ্রাসা বোর্ড একটু খেয়াল করো, কলেজ বোর্ড যেগুলো আছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ইত্যাদি ইত্যাদি, এগুলোর যে কোনো থেকে হুবহু মাদ্রাসা বোর্ডে কমন আসছে, এটা আমি দেখাতে পারবো। দেখো, তো এজন্য এগুলো ইম্পর্টেন্ট, তোমরা পড়বা, এটা খুবই ইম্পর্টেন্ট। চলে আসতে পারে জেরির এই গল্প, চলে আসতে পারে, আমি কিন্তু এটা পড়িয়েছিলাম এবং এই জেরির এটাই পরীক্ষায় আসছে, এটাই আসছে। কোন বোর্ডে আসছে এখন বলতে গেলে সময় লাগবে, তোমাদের চলে আসতে পারে, তোমরা পড়ো। এ মাদার ইন দ্য ম্যান ভ্যালে খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো, এখানে বলেছে এ বয় অফ ইন্টিগ্রিটি, এ বয় অফ, তা আমি বলছিলাম যে নাউন দিয়ে হলে সেটা নাউন ফ্রেজ হয়, তো এটা যেহেতু নাউন ফ্রেজ দিয়ে আছে তাহলে আমরা চেষ্টা করব পুরো প্যাসেজটাই নাউন ফ্রেজ দিয়ে দিতে। তো কোথায় ছিল এটা? এটা এ বয় অফ হচ্ছে ইন্টিগ্রিটি, তার এই যে কামস টু মি ইজ ইন্টিগ্রিটি, এটা দিয়ে আছে। তাহলে এর পরের যে বাক্যগুলো আছে এটা সম্পর্কে ফ্লো চার্ট দেওয়া যেতে পারে, যেহেতু প্রথম বাক্য এটা, এটা দিয়ে শুরু হয়েছে, এর পরের অংশ দিয়ে তুমি ফ্লো চার্ট করে দিবে, কারণ আমরা বললাম যে ঢাকা বোর্ডের প্রশ্ন মাদ্রাসা বোর্ডে আসতে পারে, ঠিক আছে? তো তোমরা এটা বুঝছো কিনা, এবং আমি একটু উত্তরটাও বলে দিই। দেখো যে এ বয় অফ ইন্টিগ্রিটি, দেখো আমি এই যে প্রথমটা কিন্তু বড় হাতের, হ্যাঁ, ফুলো তুমি এভাবেও দিতে পারো, ফুলো তুমি এভাবেও দিতে পারো, ওকে, ফুলো কিন্তু এভাবেও দেয়া যাবে। এবার আসো, অ্যান আইকন অফ ব্রেভারি
ওকে, এই দেখো ব্রেভ থেকে ব্রেভারি করা হয়েছে, এই আর্টিকেল দেয়া হয়েছে, নাউন দেয়া হয়েছে। অ্যান এক্সাম্পল অফ অনেস্টি, সততার কথা বলা হয়েছে। এখানে আর্টিকেল আছে, আমরা আর্টিকেল দিয়েছি। এখানে এভাবে দেয়া হয়েছে অ্যান এক্সাম্পল অফ অনেস্টি। একইভাবে এ বয় অফ রেসপন্সিবিলিটি, অর্থাৎ সে দায়িত্ব নিয়ে চলে। রেসপন্সিবল ওয়ার্ডটা ছিল, ফ্রি উইল এজেন্ট ছিল, আর্টিকেল ফ্রি উইল এজেন্ট। বয় অফ কারেজ, অর্থাৎ তার সততা ছিল। তাহলে দেখো এভাবে আমরা প্যাসেজ থেকে জাস্ট এই সিকোয়েন্স মেনটেন করেছি, নাউন দিয়ে নাউন ফ্রেজ হয়, এখানে প্রত্যেকটায় আমরা নাউন ফ্রেজ পেয়েছি। তোমরা সবাই বুঝছো কিনা কিভাবে করব আমরা, ফ্লো চার্টটা কিভাবে করব, সবার কাছে ক্লিয়ার কিনা? পারবো আমরা? পারা যাবে ইনশাল্লাহ? আচ্ছা, আমি কমেন্ট পাচ্ছি অনেকের, ধন্যবাদ। এরপর দেখো আমরা পরের অংশে যাই। দেখো এটা আসছে, আমি গত ক্লাসে এটাও পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে রাজশাহী বোর্ডের এই প্রশ্নই অন্য বোর্ডে আসতে পারে। সত্যিই সেই ঘটনাই ঘটছে। দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন এর ফ্লোচার্টটাই এবছর 2025-এর পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসছে। সো এটা ইম্পর্টেন্ট। এটা কি দিয়ে শুরু? বলছে অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। কি আসছে? অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। এখন আসো, অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ এই অংশটি অবশ্যই একটি ফ্রেজ এবং এটা নাউন ফ্রেজ, অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। তাহলে আমি চেষ্টা করব ওই কোরাল আইল্যান্ডের পরে, কোরাল আইল্যান্ড কথাটা যে আছে ওর ঠিক পরের এই যে দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, ওটার পরে এখানে স্টেপ বাই স্টেপ নাউন ফ্রেজ দিয়ে এই কোশ্চেন অনুসারে শোয়িং দ্য মেজর ফিচার্স অফ দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস, এভাবে আমরা আস্তে আস্তে নাউন ফ্রেজ দিয়ে দিতে পারি। কিভাবে হতে পারে দেখো, দেখো এখানে ছিল এ ফ্ল্যাট আইল্যান্ড, হতে পারে হ্যাপকে আমরা হ্যাভিং করেছি, হ্যাভিং হোয়াইট স্যান্ডি বিচেস, হতে পারে হ্যাপকে আমরা হ্যাভিং করছি এ ডাইভার্স ম্যারিন লাইফ, উইল্ড লাইফকে আমরা হ্যাভিং দিয়ে দিয়েছি, এ রিচ বায়োডাইভার্সিটি, বলছে একটা এই সেন্ট মার্টিনের একটি উন্নত মানের একটা বায়োডাইভার্সিটি বা জীবন বৈচিত্র্যতা আছে। তো তাহলে এইগুলো আমি কোথা থেকে নিলাম? আমি প্যাসেজের টপিকের সাথে মিল রেখে এটার পর এখানে আমরা স্টেপ বাই স্টেপ নিলাম। তবে এখানে আমরা কোনো সাবজেক্ট ভার্ব দিইনি। কি দিইনি? মনে রাখতে হবে, এখানে আমাদের কোনো সাবজেক্ট ভার্ব হবে না। দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাস্ট ভার্বের সাথে এস বা ইএস হচ্ছে, তাহলে ওইটা তুমি চেষ্টা করবা যে পুরো প্যাসেজটাই ভার্বের সাথে এস দেওয়ার। যদি কোনো প্যাসেজ ভার্ব প্লাস আইএনজি থাকে, চেষ্টা করবো ওই পুরো প্যাসেজটাই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে দেওয়ার। সবাই বুঝছি কিনা? ফ্লো চার্ট সম্পর্কে একটু বলো যে তোমাদের কাছে এটা ক্লিয়ার কিনা। আমেরিকো কিন্তু তোমাদের সিন কম্প্রিহেনশনে গতবার আসছিল, সিন কম্প্রিহেনশনে মনে হয় না এবার আসবে, আসলে হয়তো আসতে পারে ফ্লো চার্টে। ওকে, তো দেখো তো আমরা সবাই বুঝছি কিনা এবং আমাদের কাছে ক্লিয়ার কিনা। ওকে, আব্দুল্লাহ মারুফ বলছি স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড মানে তো চমৎকার, গুড। ওকে, আমেরিকার গল্প আমরা সবাই জানি। আমেরিকার গল্পটা সিন কম্প্রিহেনশনের প্রথম প্যাসেজে গতবার আসছিল, সুতরাং এবার নাও আসতে পারে, তারপরও ফ্লো চার্টে এটা আসতে পারে। তো ফ্লো চার্টে আসলে প্রশ্নটা কি দিয়েছে? যে সে রাস্তায় বসবাস করে, লিভ থেকে হলো লিভিং। তাহলে সে আর কি কি করে? সে তার বাবার সাথে কাছে যেতে আনেবল, টাকা নাই তার, তো সে ম্যালনিউট্রিশনে ভোগে, সে ঘন্টার পর ঘন্টা হেঁটে হেঁটে আইসক্রিম বিক্রি করে, সে আইসক্রিম বিক্রি করতে অক্ষম হয়, হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন, একবার তার মারাত্মক ইনফেকশন হয়। তো তাহলে এই যে প্যাসেজগুলো আমি কিন্তু সাবজেক্ট ভার্ব দিইনি, আর সাবজেক্ট ভার্ব দিয়ে বাক্য করা যাবে না, বরং ভার্বের সাথে আইএনজি দিয়ে বাক্য করতে হবে। ভার্বের সাথে কি? আইএনজি দিয়ে বাক্য করতে হবে। ক্লিয়ার সবাই? সবাই বুঝছি? দেখো এখানে
বাংলাদেশের লিগাল এজের কথা বলা হচ্ছে বিয়ের, এটা একটা ফ্লো চার্ট। ওকে, তো এখানে বলা হচ্ছে যে 33% মেয়েরা আসলে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে হয়ে যায়, এবং অনেকেই প্রায় 60%-এর মধ্যে যে 19 এর আগেই, বয়স 19 হওয়ার আগেই তারা মা হয়, এবং তাদের ব্যাপক আকারের মৃত্যু হার আছে, আরও অনেক অনেক কথাবার্তা এখানে আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার, খুবই ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। তো এখানে প্যাসেজ রয়েছে গেটিং ম্যারিড আর্লি, গেটিং ম্যারিড আর্লি। তো এখানে প্রশ্ন কি চেয়েছিল, আমি এটুক বাদ দিয়ে দিলাম, মেক এই জায়গাটা বাদ দাও, যে এ ফ্লো চার্ট শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইজ ডান ফর ইউ, আমাদের জন্য ডান করা আছে। তো অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ এটুক দিলাম। এর পরের অংশগুলো আমরা দিলে আমরা সবাই এভাবে সাইডে সাইডেও দিতে পারি, কিন্তু ভার্বের সাথে আইএনজি দেওয়ার চেষ্টা করব। কি চেষ্টা করব? ভার্বের সাথে আইএনজি করার, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো তাহলে কি কি হয়েছে আমরা ঠিক এখানে দেখি। এই যে এই গেটস ম্যারিড এখানে আছে। তো ফ্লো চার্টের ব্যাপারটা হলো গেটস ম্যারিড তো ওখানে আছে, এর ঠিক পর থেকে শুরু করব, এর আগে যাওয়া যাবে না। তো ড্রপস আউট অফ স্কুলকে আমি ড্রপসকে ড্রপিং আউট অফ স্কুল বলবো, হতে পারে গেটস কনফার্মকে গেটিং কনফার্ম বলবো, হতে পারে লুজেস সোশ্যাল স্ট্যাটাস, এটা লুজিং সোশ্যাল স্ট্যাটাস হতে পারে, হতে পারে আরও অনেক কিছু, বিকাম ভালনারেবল, অর্থাৎ এই মেয়েরা এই অল্প বয়সে বিয়ে হলে ভালনারেবল হয়ে যায়, বিকামকে আমরা বিকামিং বলতে পারি, বিকামকে কি বলতে পারি? বিকামিং বলতে পারি। তাই এভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এই ফ্লো চার্টগুলো লিখে ফেলবো, আমরা আশা করি পারব। দেখো আমরা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখব, উইথগুলো আর উইদাউটগুলো। তো আমি বলবো তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখার ক্ষেত্রে তোমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ দেখবা। কি দেখবা? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ওকে, আচ্ছা, আব্দুল্লাহ মারে বলছে স্প্লেন্ডিড, ধন্যবাদ। সুমায়া ইয়াসমিন মিম বলছে ইয়েস স্যার। সোনিয়া ইসলামকে সে মেনশন দিয়েছে। তোমরা সবাই বুঝতেছো কিনা? ক্লিয়ার? আচ্ছা, দেখ এখন আমরা শূন্যস্থান করতে গেলে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে গেলে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ লাগবে। মনে রাখা দরকার যে কোনো ডিটারমিনার বলতে আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার এগুলো বসে, এগুলো কিন্তু ডিটারমিনারের অংশ। এগুলোর পরে নাউন বসে, এগুলোর পরে একটিমাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন। আবার প্রেপোজিশনের পরেও যদি একটিমাত্র ওয়ার্ড থাকে তাহলে কি হবে? নাউন। ওকে, ডিটারমিনার বলতে আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, এই চারটাই কিন্তু ডিটারমিনার। এই ডিটারমিনারগুলোর পরে এবং প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। তো তুমি যদি এটুকু জানো তাহলে অনেক জায়গাতে তুমি সহজে উত্তর দিয়ে দিতে পারবে। দেখো, এরপরে আর্টিকেলের পর সরাসরি একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, প্রিপোজিশনের পরেও নাউন হয়। দেখো, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন হতে পারে, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন হতে পারে, একটু আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই পজিশন অনুসারে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করব। এই টেকনিকটা বুঝছো তো? ওয়ালাইকুম আসসালাম জুনায়েদ ইসলাম জাবির, ওয়ালাইকুম আসসালাম। আবুল হোসনাইন সোনিয়া ইসলামকে মেনশন দিয়েছো, ওকে, ধন্যবাদ তোমাদেরকে। এবার আসো, তাহলে আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, এমনিতে অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, এরপর নাউন বসে। এরপর কি বসে? নাউন বসে। ক্লিয়ার? ওকে, তো আসো আমরা এই বিষয়গুলো মনে রাখবো যে এরপরে যদি গ্যাপ থাকে তাহলে নাউন বসবে। এখন এই ডিটারমিনার কোনগুলো আমি একটু আবার বলি। ডেমনস্ট্রেটিভ, ডিটারমিনারের মধ্যে যদি বলে ইউজ ডেমনস্ট্রেটিভ তাহলে দিস দ্যাট সিঙ্গুলার, দেস দোস প্লুরাল। দেখো আর্টিকেল, আমরা একটু খেয়াল করবো, আর্টিকেল হলো এ অ্যান্ড দি। আর্টিকেল কি? এ অ্যান্ড দি, এটাও ডিটারমিনার। ডিটারমিনারের পরে যদি কোনো গ্যাপ থাকে ওই গ্যাপে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ওটা উইথ ক্লু হোক আর উইদাউট ক্লু হোক, আমরা একটা ওয়ার্ড থাকলে, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা আমরা নাউন দিব। তো ডিটারমিনার আর কি কি? এটা হচ্ছে মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, যে পসেসিভ ফর্মগুলো আছে এগুলোও কিন্তু ডিটারমিনার। মাই পেন, আমার কলম, হিজ কার, তার গাড়ি,
এখন দেখো কোয়ান্টিফায়ারও এই ডিটারমিনারের পার্ট। ফিউ বা এফিউ অর্থ কিছু, লিটল মানে নেই বললেই চলে, আ লিটল মানে শুধুমাত্র কিছু। তো এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার, এগুলোও কিন্তু ডিটারমিনার। আর ডিটারমিনারের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত নাউন দেওয়ার চেষ্টা করব। আর একটা ব্যাপার হলো প্রেপোজিশনের পরেও নাউন বসে, প্রেপোজিশনের পরেও কি, এই যে আমরা দেখছি প্রেপোজিশনের পরেও কি বসে, নাউন বসে। ক্লিয়ার? পারবো আমরা? এবার আসো আমরা একটু দেখি যে আসলে কোন কোন স্থানে ভার বসে। তো আমরা একটু খেয়াল করব। দেখো এই যে নাউন বা প্রোনাউন এরা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করে। তো সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে সাধারণত আমরা ভার্ব দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ভার্বের পরে অ্যাডভার্ব বসে, তার মানে অ্যাডভার্ব থাকলে এখানে একটা মেইন ভার্ব হতে পারে, মনে রাখতে হবে। ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসতে পারে, তো তাহলে অ্যাডভার্ব থাকলেও সেক্ষেত্রে সাবজেক্ট থাকলে সাবজেক্ট অনুসারে আমাদের ভার্ব বসাতে হবে। সবাই বুঝছে কিনা, সবার কাছে ক্লিয়ার কিনা? এবং তোমরা তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই টেকনিকগুলো যদি একটু শেখো তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করাটা তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবা? আচ্ছা দেখো, এবার দেখো যে 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 স্থানে অ্যাডজেক্টিভ বসে, আমরা জানি সবাই নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর, বি ভার্বের পরেও অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব বি বিকাম স্টে রিমেইন অ্যাপিয়ার সিম, এগুলোর পরেও অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে গ্যাপ থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ। তো বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলোই থাকবে তুমি আগে অ্যাডজেক্টিভ করার চেষ্টা করবা, কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। দেখো সাবজেক্টের পরে ফেক না, ভার্বের পূর্বে অ্যাডভার্ব হতে পারে, কারণ অ্যাডভার্ব হচ্ছে ভার্বের পূর্বে বসে। ভার্বের পূর্বে গ্যাপ থাকলে আমরা চিন্তা করবো এটা অ্যাডভার্ব হতে পারে। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ইম্পর্টেন্ট। ভার্বের পরে এটা পোস্ট মডিফাই দ্য ভার্ব যদি বলে এটা অ্যাডভার্ব হতে পারে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো তখন আমরা মডিফায়ারে কি করি? অ্যাডভার্ব দিয়ে থাকি। ঠিক ওরকম আমরা এখানে ভার্বের পরে এটা অ্যাডভার্ব দিব, কারণ নিয়মই হচ্ছে ভার্বের পরে অ্যাডভার্ব। ওই সেকেন্ড পেপারের মডিফায়ার যেমন পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে অ্যাডভার্ব। ক্লিয়ার? তো তার মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আমাদের সমস্যা অনেক সমাধান হয়ে যাবে। ফিল ইন দ্য, তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে একটু জানিয়ে দাও বা তোমাদের ফ্রেন্ডদেরকে যুক্ত হতে বলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমরা আজকে ভালোভাবে শেখার চেষ্টা করব। তুমি বাসায় কীভাবে প্র্যাকটিস করবা। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সাধারণত কমন আসে না। আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো যে অতীতে মাদ্রাসা বোর্ড বা কলেজ বোর্ড এটা একটু কম রিপিট হয়। আমি অনেক করে বলতেছি যে হচ্ছে যে 35 মার্ক এমসিকিউ, তোমার মাল্টিপল চয়েস যেটা আর কি, কোশ্চেন অ্যান্সারিং, ফ্লো চার্ট, এবং আমি তোমাদেরকে বলেছি যে সামারি, এগুলো কলেজ বোর্ডে সাজেশন যা দিয়েছি ওর মধ্যে থেকে চলে আসছে। ওরা কিন্তু 8টা বোর্ড সারা বাংলাদেশ, মাত্র 16টা দিয়েছি তাও চলে আসছে। এটা সম্ভব হয়েছে। কিন্তু এই কলেজ বোর্ডেরও কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এবং উইথ কুলু বা উইদাউট কুলু কিন্তু কমন আসে না, কারণ এটা সাধারণত রিপিট হয় না। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এখন আসো যে ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে, আবার ভার্বের পরেও অ্যাডভার্ব বসে। তাহলে কি বলা যেতে পারে? হচ্ছে সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে অ্যাডভার্বের পরেও ভার্ব বসতে পারে, আবার অ্যাডভার্বের পূর্বেও ভার্ব আসতে পারে, কারণ অ্যাডভার্ব বহু জায়গায় বসে। অ্যাডভার্ব কি হয়? বহু জায়গায় বসে। দেখো সাবজেক্টের পর যদি আবার লিঙ্কিং ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ দিব। ওই অ্যাডজেক্টিভের পূর্বে আবার অ্যাডভার্ব হতে পারে। কি হতে পারে?
অ্যাডভার্ব। তো এগুলো আমরা মনে রাখবো। এই যে মডিফায়ারের কথা একটাকে বলছিলাম যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব। তো এভাবে যে বিষয়টা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আসলে জানলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পারা যাবে। আমরা মডিফায়ারের ক্লাস করব তোমাদের সোমবারে, আলিম দ্বিতীয় পত্রের উপরে ক্লাস হবে। আশা করি তোমরা যুক্ত থাকবে এবং আমি প্রত্যাশা করি তোমরা একটু পরে সব বুঝবে। তাহলে কি হলো? আমরা যদি সামারি করি, সামারি হলো ডিটারমিনার বা আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, পসেসিভ এবং প্রেপোজিশন, এরপরে হলো নাউন বসে। আমি অর্থ পারি বা না পারি পরের কথা। আচ্ছা, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে বা অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আমরা সামারি করতে পারি যে সাবজেক্টের পরে ভার্ব বসে। আমরা দেখতে পারি যে বি ভার্ব এর পরে অ্যাডজেক্টিভ বসে। আবার আমরা এটাও বলতে পারি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন আর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, একই কথা। অর্থাৎ বিষয়টা হচ্ছে যদি আমার প্যাসেজে এরকম ফাঁকা থাকে, আমার যদি এখানে গ্যাপ থাকে, এরকম গ্যাপ থাকে, আমরা ওই গ্যাপে আমি কি বসাবো? বি ভার্বের পরে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ হতে পারে, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে। কি হতে পারে? ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে। ঠিক আছে, ওকে। তো তাহলে এখন দেখো, আমরা যদি একটু চেষ্টা করি, একটু দেখি যে আসলে কোন কোন উইথগুলোটা ইম্পর্টেন্ট। দেখো, আমরা জানি যে কলেজ বোর্ডের প্রশ্ন মাদ্রাসা বোর্ডে আসে, মাদ্রাসার প্রশ্ন আমরা একটু পর দেখব। কিন্তু দেখো এখানে রিপিটের পরিমাণ খুব কম। ওই যে একটা প্রশ্ন রাজশাহী বোর্ড এবং চিটাগাং বোর্ড আসছে 2017 সাল, আর সিলেট বোর্ড আর বরিশাল বোর্ড একবার রিপিট হয়েছে। বাকিগুলো দেখো কলেজ বোর্ডেও, কলেজ বোর্ডেরটা রিপিট হয়নি। আমরা জানি, আমি আবার বলছি, যারা জানো না জেনে রাখো, কলেজ বোর্ডের অনেক প্রশ্ন মাদ্রাসা বোর্ডে রিপিট হয়। তবে তোমাদের কারো কারো প্রতিষ্ঠান হয়তো এটা করতে পারে যে তোমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলে তখনই কলেজ বোর্ডগুলো তোমাদের প্র্যাকটিস করিয়েছে। এরকম কারা কারা করেছো, কোন কোন প্রতিষ্ঠানে করেছে, আমি একটু কমেন্টে জানতে চাই। যে তোমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রিপিট হয়, এটা তোমরা প্রতিষ্ঠান থেকেই জেনেছো। এবং তোমরা বোর্ডগুলো করতে 22, বিশেষ করে 23 বা 24, ঠিক আছে, এগুলো কিন্তু কমন চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, এই প্যাসেজগুলো খুবই ইম্পর্টেন্ট, তবে তোমরা এগুলো বের করে করে পড়তে পারো। এবং এগুলো বাদেও, এই সাজেশন দিয়ে দিলাম, এগুলো বাদেও তোমরা এগুলো দেখতে পারো, যে প্যাসেজগুলো রয়েছে এগুলো দেখতে পারো। এগুলো খুব ইম্পর্টেন্ট। লিবার্টি ডাজ নট, ইলিটারেসি, বিউটি ইজ নট ইজি টু অ্যাপ্রিসিয়েট, বার্ড ওয়াশিং, হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং proper education, scientists have recently reported on very conspicuous, junk food, cyberbullying, bird washing ইত্যাদি ইত্যাদি। এইগুলো তোমরা পড়তে পারো, এগুলো কিন্তু ইম্পর্টেন্টগুলো পেয়েছো। আমি কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছি, তুমি সবই পড়বা, কিন্তু আমার অ্যানালাইসিস করে এটা মনে হয়েছে এইগুলো বেশি ইম্পর্টেন্ট চলে আসতে পারে। এর মধ্যে যদি চলে আসে কিন্তু তুমি এখান থেকে খুঁজে খুঁজে প্র্যাকটিস করলে না, তাহলে কিন্তু বিপদ, অবশ্যই বিপদ। কারণ হলো তোমার জানা জিনিস কমন আসছে কিন্তু তখন তুমি পারবে না। ওকে, দেখো এখানে একটা শূন্যস্থান আছে, তো এরকম গ্যাপ থাকবে। তা আমরা এসব অর্থের দিকে যাব না। আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসলে আমাদের কাজ হলো যে আমি তোমাদের যেটা বলেছি, যে যেটা হতে পারে যে আমরা অবশ্যই এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ দেখব, যে এখানে পজিশন অনুসারে কোন ওয়ার্ড আসবে সেটা দেখে আমরা সিদ্ধান্ত নেব। এখানে যে উত্তরগুলো রয়েছে দেখো, ধরে নাও এটা, এখানে 10টা ওয়ার্ড আছে, এখানে আছে। তো পিপল নাউন, নাউনের পূর্বে কি হবে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই যে আর্টিকেল দার পরে অ্যাটিটিউড ওয়ার্ডটা আছে নাউন, তো নাউনের পূর্বে কি বসবে? অ্যাডজেক্টিভ। দেখো ওই যে সোসাইটি, গুড সিটিজেনের কথা বলছে, সোসাইটি, কমিউনিটি অ্যান্ড ড্যাশ, সোসাইটি, কমিউনিটি, এরা নাউন, তাহলে এখানেও নাউন হবে। অর্থ কি সেটা পরে প্যাসেজ দেখে আমরা বোঝার চেষ্টা করব, বাট এই টেকনিকটা খুবই জরুরি। দেখো এরপরে প্রেপোজিশনের পরে আমি নাউন দিতে পারতাম, কিন্তু এখানে ডেভিয়েটেড ওয়ার্ডটা রয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে? আমি ধরো বুঝতেছি না, রেখে দাও, না বুঝলে। এই যে আর্টিকেলের পরে নাউন হবে, তাহলে তোমার অর্থ যাই হোক, তুমি অন্তত একটা বিষয়ে কনফার্ম, যেমন আর্টিকেলের পরে এখানে নাউন দিতে হবে, নাউন খুঁজতে হবে অথবা নাউন বানাতে হবে। সুতরাং এটা তোমার মেধা যাচাই করবে। ঠিক আছে, এরপরে আসো দ্য গুড ড্যাশ, গুড হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি হবে? নাউন হবে।
হ্যাঁ, অফ প্রিপজিশন, প্রিপজিশনের পরে নাউন হবে। একইভাবে হচ্ছে দেয়ার ড্যাশ, প্রসপারিটি নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে। অ্যান্ড ড্যাশ, এখানে হয়তো একটা কানেক্টর হবে, এখানে কি হবে, কানেক্টর হবে। অ্যান্ড হুইজ ড্যাশ, হুইজ হলো রিলেটিভ প্রোনাউন, এই যে নাম্বারে হয়তো একটা ভার্ব হবে। অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এইটা আমাদের শেখা দরকার। এই যে তুমি প্রথম এই সিদ্ধান্তটা নিলে, এরপর তুমি মিনিং জানো বা না জানো, জানো বা না জানো এটা সমস্যা নয়, বরং এই যে আমরা পার্টস অফ স্পিচ নির্ণয় করেছি এরপরে আমরা অর্থ অনুসারে এটা বসানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখো এই যে আমাদের উত্তর ছিল এটা। তো আইডিয়াল পিপুল, তো পিপুল নাউনের পূর্বে আইডিয়াল কি হবে, অ্যাডজেক্টিভ হবে। পজেসিং দ্য ড্যাশ অ্যাটিটিউড, দেখো ওকে। তো তাহলে এইভাবে আমরা পার্টস অফ স্পিচ আগে নির্ণয় করব, তারপর অর্থ দেখব, তারপর আমরা অর্থ অনুসারে এখানে বসিয়ে দিব। আমাদের এই পার্টস অফ স্পিচ গ্রামাটিক্যাল ব্যাপারটা চেঞ্জ করাও লাগতে পারে, নাও করা লাগতে পারে। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবার কাছে ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ যে আমরা আসলে উত্তরটা করব কি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ দিয়ে, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বা হচ্ছে আর্টিকেল বা প্রেপোজিশনের পর নাউন, এভাবে আমরা ভেঙে ভেঙে আমরা আগে সিদ্ধান্ত নিব এখানে পার্টস অফ স্পিচ কোনটা হবে, তারপর অন্য কথা। ক্লিয়ার? আচ্ছা, দেখো এভাবে আমরা অনেকগুলো করতে পারি। এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, দ্য মোস্ট ড্যাশ, ইভেন নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, হার পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। অ্যান্ড ড্যাশ নেশান, নেশান নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দা আর্টিকেল, দা হলো আর্টিকেল, আর্টিকেলের পর নাউন বসে। আবার এই যে দা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে। এরপরে টু ড্যাশ, হ্যাঁ, একটা ভার্বের বেস ফর্ম হতে পারে, টুর পরে ভার্বের সাধারণত কি হয়, বেস ফর্ম হয়। টেকনিক দেখো, দে হলো সাবজেক্ট, আমরা একটু আগে শিখলাম সাবজেক্টের পরে ভার্ব হয়, তাহলে অন্তত আমরা এটুকু শিখলাম যে এখানে দের পরে ভার্ব হবে। ঠিক আছে, একইভাবে এখানে বাকি যেগুলো আছে আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের মাধ্যমে সমাধান করব। তাহলে আমাদের মানে এটা খুব দ্রুত সলভ হয়ে যাবে। প্রথম কাজ হবে আইডেন্টিফাই করা। সবাই বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাও। দেখো এভাবে অনেক উইথগুলো উইদাউটগুলো আছে, সবগুলোতে আমরা একই কাজ করব। তোমরা এগুলো একটু দেখো, এগুলো উত্তর সহ আছে, পিডিএফ তোমরা পেয়ে যেতে পারো, তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও আমাদের আজকের ক্লাস। দেখো এই যে প্যাসেজ, ইম্পর্টেন্ট প্যাসেজ, এটা আমি কলেজ বোর্ডের স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা দিয়েছিলাম। তো এগুলো তো ইম্পর্টেন্ট বটেই, আমি এখন ধরে ধরে পড়াচ্ছি না, এগুলো দেখো সব বোর্ডে আসছে, কিন্তু এগুলো দেখো রিপিট হয়নি, এই একটা একটু রিপিট হয়েছে। এটা শুধু 22 সালে আসছে, এটা শুধু 23 সালে আসছে, এটা শুধু তোমার 23 সালে আসছে। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো এখানে দেখতেছি যে এক্সামিনেশন বরিশাল বোর্ড 22, হচ্ছে দ্য এনভায়রনমেন্ট দিনাজপুর বোর্ড 23। অর্থাৎ এই প্যাসেজগুলো কিন্তু রিপিট হয়নি, মানে উইদাউটগুলো যে কমন আসবে, আমি যেগুলো আজকে এখন পড়িয়ে দিব এগুলো থেকেই কমন আসবে বলা যাবে না। কেন যাবে না? যাবে না এই কারণে, দেখো এই যে প্যাসেজ, এই যে মাদ্রাসা বোর্ডে আসছে 24, এটাও নতুন, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা দিয়ে আসছে, এটা কিন্তু তোমাদের মাদ্রাসা বোর্ডের গতবারের প্রশ্ন। তুমি গ্রামারের বেসিক ঠিক করো এবং তুমি প্র্যাকটিস করো, তুমি অর্থ অনুসারে প্যাসেজ থেকে প্র্যাকটিস করো, দেখবা তুমি পারতেছো। বাট তোমাকে মনে রাখতে হবে যে উইথগুলো উইদাউটগুলো কমন আসার সম্ভাবনা একটু কম থাকবে। নতুন করে দেয়াটাই মানে বেশি গ্রহণযোগ্য এবং এটাই হয়ে আসতেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে অধিকাংশ প্যাসেজ কিন্তু এই শুধু একবার একটা ইয়ে করা বলা। এখানে আশা করি তোমরা উইদাউট গুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নিবা। একই কথা, আর্টিকেলের পরে আছে, তাহলে এখানে একটা নাউন বসাবো, অর্থ খুঁজো,
হ্যাঁ, উইদাউট ড্যাশ রাইট, রাইট নাউন, নাউনের পূর্বে কি হবে? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হতে পারে। নাউনের পূর্বে কি হতে পারে? অ্যাডজেক্টিভ। আসো এখানে হচ্ছে প্লেস ওয়ার্ডটা নাউন, নাউনের পূর্বে কি হতে পারে? অ্যাডজেক্টিভ। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ উত্তর করার চেষ্টা করব। ক্লিয়ার? এই উত্তরও দেয়া আছে, তোমরা যারা পিডিএফ পাবে পিডিএফ থেকে পড়ে নিতে পারবে। এই যে আবার আমরা দেখতেছি এই এনি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে। ওকে, এখানে আমরা এভাবে স্টেপ বাই স্টেপ পার্টস অফ স্পিচ দিয়ে এগুলো করবো। এগুলো ইম্পর্টেন্ট, আমি যেগুলো সাজেশন দিয়েছি এগুলো দিচ্ছি, এগুলো ফাইনাল সাজেশন, এগুলো ইম্পর্টেন্ট। বাট ব্যাপারটা হলো যে তোমরা কমন নাও পেতে পারো, কমন পাওয়ার সম্ভাবনা অন্য টপিকে থাকলেও 4-5-এ কম থাকে, এটা রিপিট কম হয়। ঠিক আছে, রিপিট কম হয়। ওকে আব্দুল্লাহ মারুফ, দেখো তোমরা সবাই ক্লিয়ার তো, বুঝছো তো? ওকে, এই যে পদ্মা ব্রিজ সম্পর্কে আসছে ঢাকা বোর্ড 2023, এটা হয়তো আর আসবে না, বাট এটা এভাবে আমাদের সলভ করে নিতে হবে। দেখো তাহলে এখানে রাজশাহী বোর্ড 2023, এখানে আমরা যে উইদাউট ক্লু দেখতে পাচ্ছি এখানেও সেই একই কথা। আগে আমরা দেখব আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা অনুসারে আমরা বসাবো। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পরে ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, ওকে। এবার আসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের সবগুলোর উত্তর দেয়া আছে, তোমরা একটু কষ্ট করে পিডিএফ নিয়ে উত্তর দেখো। আমরা রিঅ্যারেঞ্জ নিয়ে কথা বলবো, একটু নড়ে চড়ে বসি আমরা। রিঅ্যারেঞ্জ, দেখো আলিম 23-এ পেনিসিলিন নিয়ে আসছিল, আলিম 19-এ আসছে ইন্ডিপেন্ডেন্স। এই 1 বছরের মধ্যে পরীক্ষা হয়নি, আবার হচ্ছে আরেক বছরে আরো শর্ট সিলেবাস ছিল, হয়নি। তবে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিয়ে কলেজ বোর্ডগুলোতে রিপিট হয়েছে, যদিও কিছু গল্পে রিপিট হয়নি, কিন্তু বলা যেতে পারে যে রিঅ্যারেঞ্জ কমন চলে আসতে পারে। যেমন কাজী নজরুল তোমাদের অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সুলতান অনেক ইম্পর্টেন্ট। লেট ফেমাস ডট ডট, এই যে ফেমাস টিচার, খুবই ইম্পর্টেন্ট। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সস নিয়ে নিতে পারো, তোমরা সবাই একটু খেয়াল করো, এগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে 24-এ আলিমে যেটা আসছে এটা আসবে না, এখনো 23-এর যেটা বা আলিমের প্রশ্ন আলিমের রিপিট হয়। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে বেশ কিছু রিঅ্যারেঞ্জ দেয়া আছে। দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্যাসেজ ওয়ান্স এ কুক, একদা এক রাঁধুনি ড্রামস্টিক খেয়ে ফেলছিল বা হাঁসের পা খেয়ে ফেলছিল বা রোস্ট খেয়ে ফেলছিল, সেই গল্প। রবার্ট ব্রুসের 6বার ব্যর্থ হওয়ার পরে 7মবারের চেষ্টায় সফল হওয়ার গল্প। বায়েজিদ বুস্তামি খুব ইম্পর্টেন্ট। শেক্সপিয়ার দেখতে পারো, উইজডম অফ দ্য কিং সলোমন, হ্যাঁ। তারপরে হচ্ছে দেখতে পারো জয়নুল আবেদিন, দেখতে পারো গ্রাফস আর শোর, ওই যে আঙুর ফল টক যে গল্প আছে, এটা রিঅ্যারেঞ্জ হিসেবেও আসে। তো তাইলে এইটা তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখবে। তোমরা ডক্টর মোহাম্মদ ইউনুস আসতে পারে, হ্যাঁ আব্দুল্লাহ মারুফ, ডক্টর মোহাম্মদ ইউনুসটা পড়ে রাখতে পারো। তবে এখনো পর্যন্ত কোনো নিয়োগ পরীক্ষায় ইউনুস সাহেবকে নিয়ে আসতে দেখা যাচ্ছে না। ইউনুস সাহেব তো আর শেখ হাসিনার মতো না, শেখ হাসিনা থাকলে তো আসলে ব্যাপারটা অন্যরকম ছিল। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনুস আসতে পারে, আব্দুল্লাহ মারুফ, এবং তোমরা এটা দেখো চলে আসতে পারে। আমি বেশ কিছু ইম্পর্টেন্ট দিয়েছি, এটা মাদ্রাসা বোর্ডে আসছিল দুখু মিয়া হিসেবে, ওই যে নজরুলের জীবনী, এটাই আবার রিপিট হতে পারে, এটাই আবার রিপিট হতে পারে, চলে আসতে পারে 2025 সালে, বলা যায় না। 22-এর প্রশ্ন চলে আসতে পারে, আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, এজন্য আমি আবারও এটা দিয়েছি। ঠিক আছে, এটা 22-এ ছিল। এরপরে এই যে ফাইনাল সাজেশন হিসেবে আমি জয়নুল আবেদিনেরটা দিয়েছি, এখানে উত্তরও করা আছে, তোমরা একটু দেখে নিও। এরপরে যে গ্রোসারের গল্প, যে সে একজন তার দাড়িপাল্লা হারিয়ে ফেলছিল, বলছিল যে এটা ইঁদুরে খেয়ে গেছে, আর একজন তার সন্তানকে হচ্ছে নিয়ে লুকায় রাখছিল আর কি। এই যে গল্পটা, এটা রিঅ্যারেঞ্জ হিসেবে আসে। এই যে রিঅ্যারেঞ্জগুলো সব উত্তর দেয়া আছে। এখানে দেখতে পাচ্ছ এটা রাজশাহী বোর্ড 23, এটাও চলে আসতে পারে। এটা হচ্ছে আমরা জানি যে ধূর্ত এক শিয়ালের গল্প আছে, তো এটা কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে,
আচ্ছা, আব্রাহাম লিঙ্কন আসবে কিনা? হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন ইম্পর্টেন্ট, কিন্তু আসলে সব চিন্তা করতে গেলে এটাও আসবে কিনা এটাও আসবে কিনা সংখ্যা অনেক হয়ে যায়। আমি তো খুব কম দিচ্ছি, আশা করা যায় আমি যা দিচ্ছি এর মধ্যে আসতে পারে। তো তোমরা একটা তো দেখে রাখতে পারো, কারো যদি কোনোটা ডাউট হয় বা মনে হয় যে এটা আসতেও পারে তাহলে একটু দেখে রাখতে পারো। আচ্ছা, তো যাই হোক, এভাবে যশোর বোর্ডের প্রশ্নটি রয়েছে। এখানে আমরা সুলতান এর গল্প পাচ্ছি, এটা ইম্পর্টেন্ট। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গল্প, এটা ইম্পর্টেন্ট, আমরা দেখব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমি দেখে আসছি। আমরা দেখো চট্টগ্রাম বোর্ড 23-এর এই প্রশ্নটা চলে আসতে পারে। ওয়ান্স এ লেড ওয়েন্ট টু এ ফেমাস টিচার, এই গল্প তোমরা অনেকেই জানো, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা চলে আসতে পারে তোমাদের। অ্যাটেনশন প্লিজ, চলে আসতে পারে কিন্তু। এর উত্তর দেয়া, সবগুলো উত্তর দেয়া আছে। লুক হচ্ছে ফলোইং দ্য গ্রাফ। হ্যাঁ, আমরা ইন্টারপ্রেটিং গ্রাফ চার্টে চলে আসছি। গ্রাফ চার্টে সাজেশন দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। এই সাজেশন থেকে চলে আসতে পারে। আলিমের এই যে প্রশ্ন ছিল 21-এ বইমেলার ব্যাপারটা, এ ধরনের প্রশ্ন আবার আসতে পারে। 23-এ আসছিল, তো 24-এরটা হয়তো আর দিবে না। এরপরে এই যে আলিমের এই প্রশ্নটা দেখো, যে পিপুল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, এটা কিন্তু মাঝে মধ্যে আলিমে দেখা যাচ্ছে 1-2 বছর গ্যাপ দিয়ে আসে, ঠিক আছে? দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু এগুলো সব ইম্পর্টেন্ট বলতেছি, সবই ইম্পর্টেন্ট গ্রাফ চার্ট, সবাই একটু দেখে নাও। এখন আসো, এখানে কি আছে যে বলা আছে যে shows the gradual rate of the mobile user and ... in Bangladesh. এখানে আছে যে 4 স্পেসিফিক সাবজেক্টসে যে 80 ওয়ার্ড দিয়ে লিখতে হবে, এবং এটা হচ্ছে শাকিল নামে একটা ছেলের অবটেইনড মার্ক, চার্ট দেয়া থাকবে। তো এই যে কোশ্চেনগুলো, এই দেখো খুব ইম্পর্টেন্ট, পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্টস অফ স্টুডেন্টস, এটা খুব ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। টাইম অ্যালোকেশন, স্টুডেন্টরা কখন কি করে, বিকালে যদি খেলাধুলো করে, রাত্রে যদি পড়ে, হচ্ছে সন্ধ্যার পরে পড়ে, পড়াশুনো করে ঘুমায়, এই যে কাজ করে, শিক্ষা প্রতিষ্ঠানে যায়, টাইম অ্যালোকেশনটা কোন কাজে কত পার্সেন্ট দেয়, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু চলে আসতে পারে যে ইট শোজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ফ্যামিলি ইনকাম, পরিবারের ইনকাম কত, এটা চলে আসতে পারে। একইভাবে আসতে পারে দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট, এই 800 জন স্টুডেন্ট থাকলে 800 জনই বাসে যায় না, 800 জনই প্রাইভেট কারে যায় না, 800 জনই রিক্সায় যায় না, এক একজন এক একভাবে যায়, তো তার প্যাসেজ। তাহলে এই 9টা আমি দিলাম তোমাদের, ওকে? এই 9টা একটু দেখো। তো গ্রাফ চার্ট, পাই চার্ট যখন এভাবে থাকে, আমাদেরকে শুরু থেকে শেষ এটা আলোচনা করতে হয়, শুরু থেকে শেষ বোঝাতে এটা কোনটা হবে এটা আমাদের দিতে হয়। এরপরে হচ্ছে এই যে গ্রাফ চার্ট, পাই চার্ট, এখানে বলেছে যে এই টাইম অ্যালোকেশন স্টুডেন্টসদের যেটা, তো সবচেয়ে বেশি যেটা, যেমন 25% হলো কলেজ আওয়ার্স, হ্যাঁ, এরপরে স্টাডি হলো 20%, বা সবচেয়ে কম হচ্ছে খেলাধুলোই। তো সবচেয়ে বেশি, সবচেয়ে কম, এভাবে আমাদের পার্থক্যটা দেখাতে হয়। এবং আমরা তো আসলে এই অংশটুকু বাদ দিয়ে, এই জাস্ট এই আমরা দ্য পাই চার্টের জায়গায় বাদ দিয়ে আমরা বলতে পারি দ্য গ্রাফ শোস দ্যাট, এটা দিয়ে আমরা এ পর্যন্ত লিখে ফেলতে পারি। এরপরে যেটা থেকে শুরু হবে সেটা উল্লেখ করতে পারি আমরা। পাই চার্টের কথা বলছে, পাই চার্ট এখানে ল্যান্ড ভেহিকেলের কথা বলছে, যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ছেলে মেয়েরা আসলে কি ব্যবহার করে। এই যে এখানে ল্যান্ড ভেহিকেল অনেকে ব্যবহার করে 75%, ট্রেন ব্যবহার করে 10%, লঞ্চ স্টিমার হলো 8%, বাইসাইকেল 2%, বোট হলো 5%, এগুলো লেখা। তো সেক্ষেত্রে তোমরা শোজ এর ক্ষেত্রে একটু ডেমোস্ট্রেটস ওয়ার্ডটা দিতে পারো, শোজ এর পরিবর্তে তোমরা ডেমোস্ট্রেটস ওয়ার্ডটা দিও, তো লেখার মানটা ভালো হবে। আবার তুমি একটা পর্যায়ে এটা লিখতে পারো যে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ বা অ্যাকর্ডিং টু দ্য চার্ট, তো এই কথাটা তুমি উল্লেখ করতে পারো, সব প্যাসেজে ইউজ করবা, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ চার্ট বা চার্ট।
তাহলে তোমার লেখার মধ্যে একটা ধারণা আসবে, তুমি বোঝাতে চাচ্ছ এই চার্ট অনুসারে, এই কথাটা মাঝে মধ্যে ইউজ করবা। শেষের দিকে তুমি বলতে পারো ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড দ্যাট, ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড দ্যাট, এটা স্পষ্টভাবে আমরা বলতে পারি যে ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড দ্যাট। ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। 2 নাম্বারটা দারুন নাজাতে আসছিল। আচ্ছা আব্দুল্লাহ মারুফ, 2 নাম্বারটা দারুন নাজাতে পরীক্ষায় আসছে। দারুন নাজাত অনেক হচ্ছে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা, তামিরুল মিল্লাত দারুন নাজাত, খুবই সুনামধন্য। এখন আসো গল্প, স্টোরির সাজেশন। স্টোরি যদি ক্রিয়েটিভ স্টোরি দেয় তবে মাদ্রাসা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি কম আসে এবং রিপিট হওয়ার সম্ভাবনা আছে, এখানেও আমাদের সাজেশন আসবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে যদি ক্রিয়েটিভ স্টোরি দেয় তাহলে সবগুলো অতীতের ঘটনা হবে, সেক্ষেত্রে তোমরা একটু পাস্টে লিখবা। যে ধরো হচ্ছে ওই একজন মহিলা আহত হয়েছিল, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সে সুস্থ হয়েছিল। মানে গল্পগুলো যদি ক্রিয়েটিভ স্টোরি হয়, কোনো একটা ঘটনা তোমাকে বানিয়ে লিখতে হয়, তাহলে তুমি একটু মনে রাখবা যে ভার্বের ফর্মটা পাস্ট ইনডিফিনিট হবে, এটা একটা মুখ্য ব্যাপার। আর আলিমে দেখো আসলে সব প্রথাগত গল্প আসে, গতবারও আসছে, এর আগের বার আসছে ওই যে অ্যান্ট আর ডাবের গল্প। হ্যাঁ, একটা পিঁপড়া হলো খুব তৃষ্ণার্ত ছিল, সে পুকুরে পানি খেতে গিয়ে পড়ে যায়। তারপরে এই যে এ থাস্টিক রো, এই যে একটা হট ডেতে আসলে সে পানি খাওয়ার জন্য গেছিল, পরে কলসিতে পাথর ফেলে ফেলে পানি উঁচু হয়েছে তখন সে পানিটা খেয়েছিল। এই যে গল্প, এগুলো খুবই প্রথাগত পরিচিত গল্প। একজন বৃদ্ধ লোকের 4 জন বা 5 জন সন্তান ছিল, তারা প্রতিনিয়ত মারামারি করত, পরে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বাবা যে পলিসি গ্রহণ করেছিল সেটা তোমরা দেখতে পারো। এরপরে একটা হ্যাপি কোবলার ছিল, এটাও ইম্পর্টেন্ট। এগুলো যেগুলো বোর্ডে চলে আসছে অতীতে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আবার পড়বা, অবশ্যই দেখে যেতে হবে। হ্যাপি কোবলার, তো দেখো এই যে হ্যাপি কোবলার হচ্ছে যে একজন মুচি ছিল, তার আসলে দিন এনে দিন খেত, কিন্তু তার এক বন্ধু তাকে 1000 টাকা ধার দিয়েছিল। ওই সময়কার 1000 টাকা মানে অনেক। তো তারপর তার আর ঘুম আসতো না, কারণ সে ওই টাকা কেউ নিয়ে যাবে কিনা, টাকার টেনশনে ঘুম আসতো না। কিন্তু টাকা পাওয়ার আগে সে দিন এনে দিন খেত, তার কিন্তু দিন ভালোই যেত। ওই গল্পটা আলিমে আসছিল, এটা ইম্পর্টেন্ট। পুকুরে কিছু হচ্ছে বাচ্চারা খেলা করতেছিল, বা পুকুরের পাশে কয়েকটা ব্যাঙ আসছিল। ওই ব্যাঙরা যখন হচ্ছে মাথা উঁচু করতেছিল, তখন ওই ছেলেরা পাথর নিক্ষেপ করছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। ডাব অ্যান্টের গল্প পড়লাম। কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, ওই যে বলে বাঘ বাঘ বাঘ, অথচ পরে দেখা যেত যে বাঘ আসলে আসে নাই, সেই ছেলেটা মজা করছে। এ শেফার্ড, এইটা তোমরা দেখো। এ ফুলিশ ক্রো অ্যান্ড কানিং ফক্স, এটা নিয়ে অনেক গল্প আছে, তোমরা এই গল্প জানো, তো এটা তোমরা দেখবা। অ্যান অনেস্ট উডকাটার চলে আসতে পারে, অ্যান অনেস্ট উডকাটার প্রথাগতর মধ্যে অনেকগুলোর মধ্যে এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? আইডলনেস ইজ দ্য মাদার অফ মিসফরচুন, যে অলস হয় তার জীবনটা অনেক কঠিন হয়, এর গল্প আছে, পড়বা। আমরা আরও দেখতে পারি বায়েজিদ বুস্তামি আমাদের স্টোরিতে আসতে পারে। ওই যে শেফার্ডের কথা বললাম, শেফার্ড বয় যে বাঘ বাঘ বলে চিল্লাতো, মানে ধীরে চললেই সফল হওয়া যায়, থামতে নেই এবং পরিশ্রম করে যেতে হয়, যে গল্প আমরা জানি টর্টোজ এবং হচ্ছে হেয়ারের যে গল্প, সেই গল্প পড়বা। শেখ সাদু কিন্তু ইম্পর্টেন্ট। সুতরাং আমি যে 8-9টা দিলাম, বা এখানে ওখানে বেশ কিছু, আর এখানে 4টা, এইগুলো তোমরা খুব ভালো করে আস্থা রেখে পড়বা, আশা করি এর মধ্য থেকে কমন থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আসলে স্টোরির বিষয়গুলো দেখছিলাম যে এরকম স্টোরি থাকবে। তো আমরা একটু গল্পটা নিজের মতো করে লিখবো না, গল্পটা যা আছে তাই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, ইনিয়ে বিনিয়ে আমরা কিন্তু লিখবো না, আমরা একদম জাস্ট যতটুকু প্রয়োজন আমরা ততটুকু লিখবো। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আসো ঢাকা বোর্ড 2023-এ এখানে ওই যে বাচ্চারা খেলা করতে গিয়ে যে পুকুরের ব্যাঙদেরকে মারছিল, সেই কথা এখানে আছে, এটা আমরা একটু গুরুত্ব দিয়ে দেখব। এই যে স্টোরিগুলো আছে, এই স্টোরিগুলো আমাদের দেখতে হবে। এখানে দেখো, এবার আসো ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারও এই যে আলিম 23-এ যেটা আসছে সেটাও ইম্পর্টেন্ট। কি আসছিল?
যে এক্সপ্রেসিং ইউর ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস আফটার ট্রাভেলিং, ভ্রমণ করার পরে, মেট্রো রেলে ভ্রমণ করার পরে তার ফিলিংস। এটা প্রথম তো গত বছর আসছে, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, হ্যাঁ, আমাদের আপা তো আমাদের জন্য মেট্রো রেল করে গেছে, অনেক কিছুই করে গেছে। আপা আসলে অনেক ভালো ছিল, আমাদেরকে মারতো, আবার কিছু উন্নয়নের কাজও করে গেছে। আচ্ছা, তো যাই হোক, দেখো এখানে হচ্ছে অনেকে আপার পক্ষের লোক আছে না নাকি? হ্যাঁ, আপা অনেক ভালো লোক ছিল কিনা বলো? হ্যাঁ, দেখো এরপরে আসো যে এখানে বলা হয়েছে যে তোমার এই লেটারে বলা হচ্ছে যে তোমার বাবার কে তুমি বলবো তোমার আলিম প্রিপারেশন সম্পর্কে। এটা খুব ইম্পর্টেন্ট, চলে আসতে পারে 18 সালের এই কোশ্চেনটি, এই ইনফর্মাল ইয়েটা তোমাদের চলে আসতে পারে। আমরা অ্যানালাইসিস করে দিয়েছি, আমি দীর্ঘদিন যাবৎ আলিমের শিক্ষার্থীদেরকে দেখাই, মাদ্রাসা বোর্ডের প্রশ্ন সম্পর্কে ধারণা রাখি, ওইটার উপরে আলোক করেই আজকে সাজেশন দিয়েছি, তোমরা আস্থা রেখে এটা দেখতে পারো। হ্যাঁ, আজান দিয়ে দিচ্ছে, আমরাও শেষ করে দিব। আমার এখানে অবশ্য আজান হচ্ছে এখনো দেয়নি হয়তো, বা আমি শুনতে পাচ্ছি না স্টুডিওতে তো। আচ্ছা, তারপরে এখানে দেখো যে আলিম এক্সামিনেশনের পরে বাবুল ওয়ান্টেড টু নো হোয়াট উইল ডু আফটার আলিম এক্সামিনেশন, এটা আসতে পারে যে তুমি একটা চিঠি পেয়েছো এবং তুমি এই ফেসবুকে সময় নষ্ট করবা না, এটার ব্যাপারে একটা পরামর্শ তোমার হচ্ছে বাবা মা বা বড় ভাই কেউ লিখবে, এই ব্যাপারটা তোমরা দেখবা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা দেখতে পারি যে কারো বাবা মারা গেছে, মা মারা গেছে, বা আত্মীয় স্বজন মারা গেছে, তাকে সান্ত্বনা দিয়ে একটা চিঠি লেখা, এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো চলে আসতে পারে আমি যেগুলো বলতেছি। এবং আমি তোমাদেরকে খুব কম সাজেশন দিয়েছি, আমি কিন্তু একেবারে একটা 15-20টা করে দিই নাই, তোমাদের হাতে যতটুকু সময় আছে আস্থা নিয়ে। মারুফ বলতেছে যে অভিনয়ের জন্য আপা সেরা, অবশ্যই সেরা। আপা আসলে হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে একদম 1 নম্বর অভিনেতা, ঠিক আছে। তো যে কথা বলছিলাম যে তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, তোমাদের সকলের প্রতি শুভকামনা রইল, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তোমাদের প্রতি শুভকামনা রইল। তোমরা আলিম পরীক্ষাতে ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের পরামর্শ অনুসারে এবং তোমাদের যোগ্যতা অনুসারে সর্বোচ্চ প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর ফোকাস পরিবারের সাথেই থেকো, আশা করি আমরা ভালো কিছু পেতে যাচ্ছি। আর তোমাদের সবার প্রতি শুভকামনা। আমি প্রত্যাশা রাখি যে তোমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নিবে এবং তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবে, তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ফোকাস পরিবারের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।